ওকে। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার উপর দ্বিতীয় লাইভ ক্লাসটা আমরা করতে যাচ্ছি। আর যেটা করব সেটা হচ্ছে আমরা একটু টাইম দিয়েছি, তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিবা যারা লাইভ ক্লাসটা দেখতেছো, আর ক্লাসটা শেয়ার করে দিতে পারো বিভিন্ন এডুকেশনাল গ্রুপে। আমরা হচ্ছে আমাদের পড়াশোনাটা শুরু করে দিব এক্ষুনি। তো গত ক্লাসে আমরা পড়াশোনা করছিলাম হচ্ছে রাস্তার ব্যাংকিং নিয়ে, এবং সেটার উপর হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু লাস্টে কিন্তু হোমওয়ার্ক সাবমিট করছে এখন পর্যন্ত 3 জন। তো সংখ্যাটা খুবই কম। আশা করবো যে হোমওয়ার্ক সাবমিশনের সংখ্যাটা একটু বাড়বে। হ্যাঁ, হোমওয়ার্ক কিভাবে সাবমিট করতে হবে সবকিছু কিন্তু বলে দিয়েছিলাম গত ক্লাসের শেষে। যারা এখনো সাবমিট করো নাই, যেটা করবো আজকে ক্লাস সহ 2 ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করে দিবা। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমরা এরপর থেকে শুরু করব। গত ক্লাস আমরা যেখান থেকে করছি তার ঠিক পর থেকে আমরা শুরু করব। তো গত ক্লাসে আমরা রাস্তা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছি। আজকে আমরা পড়বো হচ্ছে আজকে আমরা পড়বো এরপর থেকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা নিয়ে আমরা খুব ভালো মতো আজকে পড়ার চেষ্টা করব। আর তোমরা যদি গত ক্লাসটা করে থাকো, একটা জিনিস খেয়াল করার কথা, গত ক্লাসটা যারা করেছিলা, গত ক্লাসটা করার পরে আসলে কিন্তু বেশি পড়তে হয় না। ওই যে বলছিলাম এই এই কোর্সটার বা ফ্রি ক্লাসগুলোর একদম শুরুর দিকের যে ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম কিন্তু একটা কথা, যে পড়াশোনা খুব বেশি না, কম করেই আসলে ভালো রেজাল্ট করা সম্ভব। তো সেটা কিভাবে দেখো, রাস্তার ব্যাংকিং তোমরা পড়ো, খুব কঠিন করে পড়ো, মানে তোমাদেরকে কঠিন করে পড়ানো হয়, বইয়ে বিশাল বড় বড় থিওরি পড়ানো হয়। তো এত কিছু আসলে চাইলে পড়তে হয় না, এত কিছু একদমই দরকার নাই। যেটা করবা, গত ক্লাসে ক্লাসে যেগুলো পড়াইছি এই পড়াগুলা থিওরিটা যদি তুমি বুঝে যাও, যে 5টা ম্যাথ সলভ করাইছিলাম ক্লাসে, এই 5টা ম্যাথ যদি তুমি বুঝে বুঝে করতে পারো, তাহলে তুমি কি খেয়াল করে দেখছো যে বোর্ডের যে 4টা সৃজনশীল পরে হোমওয়ার্ক দিয়ে দিছিলাম, ওই 4টা সৃজনশীলও কিন্তু তুমি পারবা। শুধু ওই 4টা না, টেস্ট পেপার থেকে তুমি বিগত বছরে কলেজে আসা বিভিন্ন প্রশ্ন রাস্তা ব্যাংকিং এর উপর যদি দেখো, তুমি দেখবা কোনো প্রশ্নে তুমি আটকাইতেছো না। হ্যাঁ, তো পড়াশোনাটা আসলেই সহজ, এত কঠিন করে পড়তে হয় না, পড়বা সহজ করে, যতটুকু দরকার ঠিক ততটুকু। এর বেশি জিনিসপাতি পইরা মাথা বোঝা করার আসলে কোনো দরকার নাই। আমি তো জানি তোমরা আসলে জানার জন্য পড়ো না, তো তোমরা পড়েছো ভালো রেজাল্ট করার জন্য এবং ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য। তো আমি সেই কাজটাই করবো, জানার জন্য এত ডিটেলসে এত বিশাল কিছু পড়াবো না, শুধুমাত্র ভালো রেজাল্ট করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু পড়াবো এই কোর্সটায়। তো আর আমরা বলছিলাম যে নিউটনিয়ান বলবিদ্যার উপর একাডেমিক ক্লাস হবে 2টা, তার দ্বিতীয় ক্লাস আজকে। আমি জানি না আজকের ক্লাসে আমি শেষ করতে পারবো কিনা, যদি না পারি আরো একটা ক্লাস হবে প্রয়োজনে। প্রতি রবি মঙ্গল বৃহস্পতি শুক্র সপ্তাহে 4 দিন মোটামুটি ক্লাস চলতে থাকবে। আর যেটা করব, একাডেমিক ক্লাস শেষ হয়ে গেলে আবার কিন্তু এডমিশনের ক্লাস হবে। তো এডমিশনের ক্লাসে যেটা করব, একাডেমিক ক্লাসে তো 3টা টপিক পড়াবো, রাস্তার ব্যাংকিং, ভরবেগের সংরক্ষণ সূত্র, চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক। এই 3টা টপিক বাদেও এই চ্যাপ্টারের আরো টপিক আছে, যেমন বল ও বলের প্রকারভেদ পড়াশোনা করা লাগবে। তারপর হচ্ছে তোমার ঘাত বল, বলের ঘাত নিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, টর্ক নিয়ে পড়াশোনা করতে হবে, কৌণিক গতিসূত্র নিয়ে পড়াশোনা আছে। তো এগুলো আমরা পড়বো হচ্ছে এডমিশনের ক্লাসটায়। এডমিশনের ক্লাসটায় আমি ওই টপিকগুলো পড়াই ফেলবো, এবং প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটিতে আসা প্রশ্নগুলো এডমিশন ক্লাসটাই সলভ করাবো। হ্যাঁ, সো যেটা হবে একাডেমিক ক্লাস প্লাস এডমিশন ক্লাস, এই দুইটার কম্বিনেশনে তোমার পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, একদম A to Z কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকটা টপিক পড়া হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হবে, তোমার একাডেমিকের পাশাপাশি একাডেমিকে এ প্লাসের জন্য যতটুকু দরকার সেটুকু হয়ে যাচ্ছে, এডমিশনের জন্য যতটুকু দরকার তুমি প্রায় এডমিশনের 50 to 60% প্রিপারেশন তোমার আগে থেকেই হয়ে যাবে। হ্যাঁ, এই কোর্সটাতে যদি তুমি লেগে থাকো। সো আজকে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার দ্বিতীয় ক্লাস, মানে হচ্ছে একাডেমিকের দ্বিতীয় ক্লাসটা, এডমিশনের ক্লাস সামনে আছে, আমরা নিব, এই গ্রুপেই নিব। যারা সাথে থাকবা অবশ্যই উপকৃত হবা। আরেকটা কথা বলছিলাম যে এই গ্রুপের তুমি যেটা করবা সেটা হচ্ছে ইয়েগুলো নোটিফিকেশনটা অন করে দিবা, এই গ্রুপের নোটিফিকেশন অন করে দিবা। এই গ্রুপ থেকে তুমি গ্রুপের গ্রুপ সেটিংয়ে যাবা, সেটিংয়ে গিয়ে ওইখানে দেখবা গ্রুপ নোটিফিকেশন একটা অপশন আছে, সেইখানে ইন অ্যাপ নোটিফিকেশন, ওইখানে অল সিলেক্ট করে দিবা। পুশ নোটিফিকেশন ওইখানে হাইলাইটস সিলেক্ট করে দিবা, তাহলে গ্রুপের সব পোস্ট হচ্ছে তোমার কাছে যাবে। তো আমি একটু চেক করে নিব যে সব ঠিকঠাক আছে কিনা, আমি একটু চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। আর তোমরা জানাবা যে লেখাগুলা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে একটু জানাবা কমেন্ট করে।
আমি একটু চেক করে নিই সব ঠিকঠাক আছে কিনা, থাকলে হচ্ছে আমরা পড়া শুরু করে দিব। আর তোমরা যারা আছো, কে কই থেকে আছো, এটা একটু আমাদের জানাইতে পারো, কে কোথা থেকে এই মুহূর্তে ক্লাস করতেছো। তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে কোন কোন জায়গা থেকে মানুষজন আমাদের সাথে আছে। আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ওকে। সো তোমরা একটু কমেন্ট করে জানাই দাও যে সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা একটু জানাই দিলে আমি যেটা করব সেটা হচ্ছে তোমার আমরা পড়াশোনায় চলে যাব। ওকে, আচ্ছা। তো আজকে আমরা যেটা পড়বো সেটার টপিকটার নাম হচ্ছে, তোমরা দেখতে পারতেছো যে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা একদম ডিটেলসে বেসিক সহ আমরা বোঝার চেষ্টা করব, এবং গত দিনের মতো এই টপিক থেকে বিগত বছরে আসা বিভিন্ন প্রশ্ন দেখবা, একটা ম্যাজিক্যাল প্রশ্ন সলভ করাবো। এটা পারলেই তুমি দেখবা এই টপিক থেকে বিগত বোর্ডে আসা সব প্রশ্ন তুমি পারতেছো। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো আমরা কথা না বলে আমরা সরাসরি আমাদের টপিকটাই চলে যাই। তো ভরবেগের সংরক্ষণ সূত্র কি বা কাকে বলে, এটা তোমরা 9 থেকে পড়ে আসতেছো যে নিউটনের গতির বিষয়ক 3টা সূত্র আছে। নিউটনের গতি বিষয়ক কয়টা সূত্র আছে? 3টা সূত্র আছে। এই 3টা সূত্র তিনি 1672 সালে, মোস্ট প্রবাবলি যদি আমি ভুল না করে থাকি, তার একটা বই নিউটোনিয়ান ম্যাথমেটিকা প্রিন্সিপিয়া নামক একটা বই, ওই বইতে তিনি গতি বিষয়ক 3টা সূত্র প্রকাশ করেন। তার গতির প্রথম সূত্রটা ছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সুষম এবং গতিশীল বস্তু সুষম গতিতে গতিশীল চলতে থাকবে। হুম, এটা ছিল তার প্রথম সূত্র। তার দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর ক্রিয়াশীল বলের সমানুপাতিক, এরকম একটা সূত্র ছিল তার দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র ছিল প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার যে দ্বিতীয় সূত্রটা ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ওই দ্বিতীয় সূত্রটা থেকে পরবর্তীতে উনি আরো একটা সূত্র দেন। সেই সূত্রটার নাম হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এই সূত্রের মেইন কথা কি? এই সূত্রের মেইন কথা হচ্ছে যে কোনো অবস্থায়, যে কোনো কন্ডিশনে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটা উনি তার ভরবেগের সংরক্ষণ সূত্রের মাধ্যমে প্রকাশ করছেন। মানে মেইন কথাটা কি ভরবেগের সংরক্ষণ সূত্রে বলতো? মেইন কথাটা হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে ভর কোনো বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হবে না, মানে ভরবেগ সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে তার ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের বিবৃতি। আমরা খুব সংক্ষেপে সহজ করে লিখলাম। তুমি যদি আরো রং টং মাখায়া, মশলাপাতি মাখায়া তুমি বলতে পারো, মেইন কথাটা হচ্ছে এটা যে বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয় তাহলে কোনো বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটা তুমি রং চং মাখায় বিভিন্নভাবে প্রকাশ করতে পারো। আলটিমেটলি মেইন কথাটা হচ্ছে এটা। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো একটা গাড়ি চলতেছে, হ্যাঁ, তাহলে গাড়িতে তুমি যদি একটা গতিশীল গাড়ি যদি চলতে থাকে, তাহলে ওর একটা গাড়িটার কি একটা ভর আছে, গাড়িটা গতিশীল অবস্থায় আছে মানে ওর একটা বেগ আছে। তাহলে এই যে ভর এবং বেগ, দুইটার গুণফলকে কি বলে? ভরবেগ। তো ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, রৈখিক ভরবেগকে। তো এই ভরবেগ পি সমান আমরা লিখতে পারি ভর ইন্টু বেগ। তো এই যে ভরবেগ নামক যে টার্মসটা আছে, এটার কোনো পরিবর্তন হবে না। এটা উনি বুঝাইতে চাচ্ছেন তার ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের মাধ্যমে। মানে যদি বাইরে থেকে, কখন পরিবর্তন হবে না? যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়। যদি বল প্রয়োগ করা হয় তখন আবার ভরবেগের পরিবর্তন হয়ে যাবে। এই ঘটনাটাই হচ্ছে এই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের মেইন কথাটা। তো এই সূত্রের বিবৃতিটা আমরা জানলাম, এটা হচ্ছে বিবৃতি। এখন এটার কনসেপ্টগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, মানে এটা দিয়ে আসলে কি বুঝাইতে চাচ্ছেন উনি। তো উনি এটা দিয়া
যে কথাটা বোঝাইতে যাচ্ছেন, তো আমরা যদি একটু ভিজুয়ালি বোঝার চেষ্টা করি, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর m1, এই বস্তু u1 বেগ নিয়ে এই বরাবর চলতেছে। আবার এখানে একটা বস্তু আছে, ধরা যাক এই বস্তুর ভর হচ্ছে m2, এই বস্তু u2 আদি বেগ নিয়ে এই দিকে চলতেছে। কোনো এক সময় ধরা যাক বস্তু দুইটার মধ্যে ধাক্কা লাগলো, বস্তু দুইটার মধ্যে ধাক্কা লাগলো। তাহলে ধাক্কা লাগার পরে দুইটা কন্ডিশন হইতে পারে। ধাক্কা লাগার পরে বস্তু দুইটা একসাথে মিলিত হয়ে চলতে পারে, একসাথে মিলিত হয়ে নাও চলতে পারে, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে মনে করো সংঘর্ষের আগে। তো সংঘর্ষের পরে বস্তু দুইটা একসাথে মিলিত অবস্থায় চলতে পারে। তো মিলিত হয়ে যদি চলে, তখন দুইটা বস্তু মিলে একটা বস্তু, তাহলে এই বস্তু দ্বয়ের ভর হবে কত, m1 প্লাস m2, এবং এদের একটা বেগ থাকবে, সেটাকে আমরা v1 বা v নাম দিতে পারি। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। তাহলে এইটার বেলায় আমরা যদি দেখি সংঘর্ষের আগে মোট ভরবেগ কত যদি হিসাব করে ফেলি, প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে m1 u1, দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে m2 u2। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে। এখানে আমরা যা লিখতেছি সব কিন্তু সংঘর্ষের আগে, আর এই পাশে আমরা যা লিখতেছি তা হচ্ছে সংঘর্ষের পরে। তো সংঘর্ষের আগে মোট ভরবেগ হচ্ছে এটা, আর সংঘর্ষের পরের মোট ভরবেগ যদি আমরা হিসাব করি কত পাবো, দেখো সংঘর্ষের পরে মোট ভর হচ্ছে m1 প্লাস m2 এবং বেগ হচ্ছে কত v। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের কি বলে, যে যদি বাহ্যিক কোনো বল কাজ না করে তাহলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মানে ভরবেগ, মোট ভরবেগ আগে যত ছিল পরেও ততই থাকবে, মানে ব্যাপারটা হবে এরকম। এখন আমরা এই ফর্মুলাটা লিখতে পারবো এই কন্ডিশনটার জন্য। এটাকে আমরা একটা কেস চিন্তা করতে পারি, এটা হচ্ছে কেস 1। তাহলে কেস 1টা কিরকম আমরা দেখলাম, কেস 1 দেখলাম যে একটা বস্তু এই দিকে চলতেছিল, বস্তুটা যে দিকে চলতেছিল অন্য আরেকটা বস্তু একই দিকে চলতেছিল। একটা সময় তাদের মধ্যে সংঘর্ষ হইলো, তারা সংঘর্ষের পরে একসাথে চলতে থাকলো। তখন ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী এই সূত্রটা লেখা যায়। এখন এই কেস 1টাকেই আমরা একটু ডিফারেন্ট ভাবে আবার চিন্তা করতে পারি। ডিফারেন্ট ভাবে বলতে কিরকম, ধরো ধরো এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, বস্তুর ভর, প্রথম বস্তুর ভর m1, বেগ ছিল u1, বস্তুর ভর m2, বেগ ছিল u2। সংঘর্ষের পরে, সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে, সংঘর্ষের পরে বস্তু দুইটা একসাথে না, বস্তু দুইটা আলাদা আলাদা বেগ নিয়ে চলতেছে। প্রথম বস্তুর বেগ সংঘর্ষের পরে বেগের তো পরিবর্তন হয়ে যাবে, তো ব্যাগের কিন্তু পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে না। তো ব্যাগের পরিবর্তন আগে, ব্যাগ আগে ছিল u1 প্রথম বস্তুর, পরে তার ব্যাগ হয়ে গেল v1, দ্বিতীয় বস্তুর ব্যাগ হয়ে সাপোজ v2। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ যদি আমরা হিসাব করি, এটা হবে m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে সংঘর্ষের আগের মোট ভরবেগ। সংঘর্ষের পরের মোট ভরবেগ যদি আমরা হিসাব করি, আমরা পাবো এরকম। তো এটা হচ্ছে 1 নাম্বার কেসেরই একটা ডিফারেন্ট কন্ডিশন আমরা দেখলাম। তো তুমি এই সূত্রগুলো আসলে মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট সিনারিওটা বুঝবা, সূত্র তুমি নিজে নিজে লিখতে পারবা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 1 নাম্বার কেসে যদি দুইটা বস্তু আলাদা আলাদা বেগ নিয়ে চলে, একসাথে যুক্ত হয়ে চলে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। যদি দুইটা বস্তু আলাদাভাবে, মানে সংঘর্ষের পরে আলাদা হয়ে চলতে থাকে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কেস আমরা দেখলাম। আরো কয়েকটা কেস আমরা দেখব। তো মানে সহজ করে বুঝলে কিন্তু ব্যাপারটা খুবই সহজ। তো দেখবা একটু পরে আরো কঠিন কয়েকটা কেস আসবে। আমরা দেখব যে বস্তুগুলা এইভাবে না হয়ে একটু ডিফারেন্ট ভাবে যদি, যায়, তখন সেই ক্ষেত্রে আমরা আরো কয়েকটা ভিন্ন ভিন্ন কেসের জন্য আমরা একটু দেখব যে ব্যাপারগুলা কেমন হয়। তো এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। সো 1 নাম্বার কেসটা আমরা দেখলাম, এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী কেসে। ওকে, এখন পর্যন্ত অডিয়েবল অ্যান্ড ক্লিয়ার, মানে সব ঠিকঠাক আছে। আচ্ছা, আমি একটু পরপরই চেক করে নিব, হ্যাঁ, কারণ গতদিন হচ্ছে আমাদের ইয়াটা অফ হয়ে গেছিল, সাউন্ড মাঝখান থেকে শোনা যাচ্ছিল না। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 নাম্বার কেস, আশা করি সবাই বুঝতে পারছো। সো 1 নাম্বার কেস বুঝলে আমরা যেটা করব, এর পরবর্তীতে আমরা 2 নাম্বার কেসে চলে যাব। 2 নাম্বার কেসটা হবে বস্তু একই দিকে না হয়ে বস্তু দুইটা বিপরীত দিকে চলতে পারে। মনে করো এই বস্তুটার গতির দিক আমরা এবার বদলাই দিব। তো এই বস্তুটা এই দিকে চলতেছিল u2 আদি বেগ নিয়ে, প্রথম বস্তু যেদিকে, দ্বিতীয় বস্তু তার ঠিক বিপরীত দিকে চলে।
এরকম যদি হয় কন্ডিশন, তখন ব্যাপারটা কিরকম হবে দেখো। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা যে অ্যাপ্লাই করব না, এটা যে কোনো একদিকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আগের বার দেখো, এই বস্তুর ব্যাগও ছিল এইদিকে, এই বস্তুর ব্যাগও ছিল এইদিকে, এই বস্তুর ব্যাগও একদিকে, সব কিন্তু একদিকে আমরা হিসাব করতাম, তাই না? এখনো তোমার তাই করা লাগবে। তুমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র যখন তুমি অ্যাপ্লাই করবা, তখন হয় তোমার এক্স অক্ষ বরাবর অথবা তোমার ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তুমি একই সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করতে পারবে না। হয় এক্স অক্ষ বরাবর করবা অথবা ওয়াই অক্ষ বরাবর করবা। হ্যাঁ, তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করবো, এক্স অক্ষ বরাবর করব যদি করি, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করতে চাই। তাহলে m1 প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ব্যাগ হচ্ছে u1, এ পর্যন্ত ঠিক আছে। দ্বিতীয় বস্তুর ভর m2, এটাও ঠিক আছে। দ্বিতীয় বস্তুর ব্যাগটা হচ্ছে u2। তাহলে ব্যাগটা কোন দিকে দেখো তো, ব্যাগটা আছে হচ্ছে এই দিকে। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করব কোন দিকে? এক্স অক্ষ বরাবর, পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এই বস্তুর ব্যাগ দেখতে পাচ্ছি u2 এই দিকে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই বস্তুর ব্যাগ আসলে মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, আর এর ব্যাগটা এই দিকে আসলে আছে। এই দিকে ওর ব্যাগের মান কত জানো? এই দিকে ওর ব্যাগের মান হচ্ছে -u2। এই ব্যাপারটা যারা বোঝো নাই, এখান থেকে দেখো, ব্যাগ তো ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে ধরো একটা ভেক্টর রাশি নিলাম, এটা হচ্ছে এ ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে এ ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করলাম। তাহলে -a ভেক্টর কোনটা বলো তো? তার বিপরীত দিকে যদি সেম একটা ভেক্টর আমরা লিখি, তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলতে পারবো? -a ভেক্টর না? তাহলে u2 আছে এই দিকে, তাহলে তার বিপরীত দিকে সেম একটা ভেক্টর কিন্তু আমরা লিখতে পারবো, তবে সেইটার মান এখন কেমন হয়ে যাবে? -u2। তাহলে দ্বিতীয় বস্তুর ব্যাগটা u2 না লিখে আমরা কত লিখবো? -u2। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এই পর্যন্ত যদি বুঝে যাও, তাহলে বস্তু দ্বিতীয় বস্তু এই দিকে যাচ্ছিল, তো সংঘর্ষ হইলো তাদের মধ্যে, ধরে নিলাম আমরা সংঘর্ষের পরে তারা এই দিকে চলে। সংঘর্ষের পরে এই দিকে চলবে নাকি এই দিকে চলবে, অথবা স্থির হয়ে যেতে পারে, ডিপেন্ড করবে বস্তু দুইটার ভরবেগের উপর। যদি এইটার ভরবেগ বেশি হয়, তাহলে এটা যেই দিকে আছে এটার ভরবেগ যদি কম হয়, এটার ভরবেগ যদি বেশি হয়, তাহলে এটা যেদিকে চলতেছে মিলিত অবস্থায় বস্তু সেই দিকে চলবে। যদি এইটার ভরবেগ বেশি হয়, তাহলে মিলিত অবস্থায় বস্তু এই দিকে চলবে। তুমি এখন করতে পারবা, এই কন্ডিশনটা বুঝে গেলে যে কোনো কন্ডিশনের জন্যই তুমি সলভ করতে পারবা। আচ্ছা, তা আমরা ধরে নিলাম যে প্রথম বস্তুর ভরবেগ বেশি, এটার ভরবেগ যদি বেশি হয়, মিলিত অবস্থায় বস্তু দুইটা এইদিকে চলবে। তো যদি এইদিকে চলে, চেঞ্জটা শুধু এইখানে, যে প্রথম বস্তুর ব্যাগটা দ্বিতীয় বস্তুর ব্যাগটা আমরা দেখতে পাচ্ছি এই দিকে, কিন্তু আমরা এই দিকের ব্যাগটা নিতে চাচ্ছি না, কারণ আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র প্রয়োগ করতেছি পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এই দিকে ওর ব্যাগ যদি হয় u2, তাহলে এই দিকে ওর ব্যাগটা কত হয়ে যাবে? -u2। সো আমরা u1 নিছি এই দিকে, u2টাও এই দিকে নিব। এই দিকে u2 নিলে এটা হয়ে যাবে -u2। সো m2 ব্যাগ u2 এর জায়গায় আমরা কি লিখব? -u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2। ভি এই দিকে আছে, সো ভি এই দিকে থাকার কারণে আমরা কিন্তু পজিটিভ ভি নিছি। ভি এই দিকেও থাকতে পারতো, তখন কিন্তু আমরা ভি এর জায়গায় -ভি নিতাম। আশা করি বুঝে ফেলছো। তাহলে এখানে প্লাস আর এটা মাইনাস, এই প্লাস মাইনাসের কারণে যেটা হয়, এখানে মাইনাস প্লাস মাইনাস মিলে আলটিমেটলি এই জায়গাটুকুতে একটা মাইনাস চলে আসবে। এটাই কিন্তু সূত্রটা, দেখো তুমি আগে মুখস্থ করতা যে বস্তু দুইটা যদি বিপরীত দিকে চলে, তখন ফর্মুলাটা হয় এরকম, এখানে একটা মাইনাস বসে যায়। আসলে মাইনাসটা এখানে কিভাবে বসে আশা করি এখন বুঝতে পারছো। এখন যেভাবে লিখলাম তুমি কিন্তু এইভাবে লিখবা। আমি কিন্তু বোর্ডে এখানে মুছে লিখে ফেলছি, তুমি কিন্তু দুই লাইনে লিখবা। প্রথম লাইনে লিখবা এখানে প্লাস থাকবে, m2 -u2 থাকবে। পরের লাইনে গিয়ে তুমি লিখবা এই প্লাস মাইনাসে এখানে একটা মাইনাস। পরের লাইনে গিয়ে তুমি লিখবা কিন্তু এটা। আর বোর্ডে হওয়াতে আমি আরেক লাইন লিখতেছি না, একবার এখানে লিখে দিলাম, এখানে আসলে একটা মাইনাস থাকবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো এই ঘটনাটা। এখন এটার বেলায় সেম কন্ডিশন হইতে পারে। এটার বেলায় ধরো প্রথম বস্তু এইদিকে চলতেছিল, দ্বিতীয় বস্তু এই দিকে না চলে, ধরা যাক দ্বিতীয় বস্তু উল্টা দিকে চলতেছে, এবং সংঘর্ষের পরে প্রথম বস্তু এই দিকে চলতেছে, দ্বিতীয় বস্তু ধরে নিলাম সংঘর্ষের পরে এই দিকে চলতেছে। চলতেই পারে, তাদের ইচ্ছা, ডিপেন্ড করবে তাদের ইচ্ছা না, আসলে তারা কিভাবে সংঘর্ষ হইতেছে অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। তো ডিপেন্ড করে আমরা অবস্থাটা দেখবো যে কে কোন দিকে আছে আসলে। তো তুমি কি করবা? তুমি সবসময় যে কোনো এক দিকে এক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করবা। তাহলে তুমি এক্স অক্ষ বরাবর, পজিটিভ এক্স অক্ষ বরাবর তুমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করো। তাহলে m1 u1 এটার ভরবেগ এই দিকেই আছে, তুমি লিখে ফেললা। m2 u2, দেখো u2 আছে বিপরীত দিকে, তুমি চাচ্ছ কি প্লাস এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে কি বসাই দিবা? এখানে কিন্তু -u2 বসানো লাগবে। তো -u2 বসাইলা। m1 v1 এটা এই দিকেই আছে, সমস্যা নাই। m2 v2 আছে উল্টা দিকে, তাহলে তুমি কিন্তু এই দিকে নিতে চাও, তাহলে এখানে কি বসাই দেওয়া লাগবে? -v2। আলটিমেটলি সূত্রটা কেমন দাঁড়াবে? m1 u1 প্লাসে মাইনাসে হয়ে যাবে -m2 u2 ইজ ইকুয়াল টু
M1V1 প্লাসে মাইনাসে হয়ে যাবে -M2V2। এটাকে হয়ে যাবে তোমার ফাইনাল ফর্মুলা এই কন্ডিশনের জন্য। আশা করি বুঝতে পারছো। সো কেস 2 এর উপর আমরা হচ্ছে কেস 2 এর উপর আমরা দুইটা কন্ডিশন দেখলাম যে কোন কন্ডিশনে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কেমন হবে। হ্যাঁ, তো এই পর্যন্ত হোপফুলি সবাই বুঝছো। তো সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাই দিবা এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে কিনা। আমরা এরপরে অঙ্ক করব, তখন অঙ্ক করলে তোমার আরো ক্লিয়ার হবে হয়তো। সো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, এবং আমি একটু চেক করে নিব যে লাইভ ক্লাসটা ঠিকঠাক চলতেছে কিনা। আচ্ছা, অনেকে সালাম দিতেছে, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। কামরুন নাহার বিরামপুর থেকে, মাহমুদা হচ্ছে কুড়িগ্রাম থেকে, তারপর আর তো কেউ নাই। আচ্ছা, মানুষজন ক্লাস করে কিন্তু হচ্ছে মানে চুপি চুপি ক্লাস করে। ক্লাস কি চুপি চুপি আসলে করা যায়? তো তুমি যদি রেসপন্স করে যাও তাহলে আমি জানবো যে তুমি আসলে ক্লাস করছো। যেমন এই যে 25 জন 26 জন দেখতেছো, তা আমি তো কে কে আসলে ক্লাস করতেছে এটা তো জানবো না যদি না তুমি চিহ্ন রেখে যাও। তাহলে দেখো 25 26 জন ক্লাস করছে ঠিক, এখানে রিয়েকশন আসছে পোস্টে 21টা 22টা, তাহলে 4 জন এখনো বা এরকম আছে যারা রিয়েক্ট করে নাই, অথবা যারা রিয়েক্ট করছিল এরা হয়তো অনেকে ক্লাস করতেছে না। ঠিক আছে, সো যারা ক্লাস করতেছো পোস্টে রিয়েক্ট, তুমি যদি একটা রিয়েক্ট করো এই পোস্টটা আরো 5 জনের কাছে যাবে এই গ্রুপে যারা আছে। তুমি যদি রিয়েক্ট না করো আর 5 জনের কাছে যাবে না। সো রিয়েকশনটা খুব জরুরি। তুমি পোস্টে রিয়েক্ট করবা, তুমি কমেন্ট করবা, তুমি যত বেশি কমেন্ট করবা, যত বেশি পোস্টে রিয়েক্ট করবা, এই পোস্টটা এই লাইভ ক্লাসটা তত বেশি মানুষের কাছে রিচ হবে। তাহলে যত বেশি মানুষের কাছে রিচ হবে তত বেশি মানুষজন লাইভ ক্লাসে জয়েন করবে, এবং তত বেশি কমেন্টস দেখবো আমি, তত বেশি উৎসাহিত হবো ক্লাস নেওয়ার জন্য। তো দেখা যাবে যদি রেসপন্সের সংখ্যা বেশি হয় তাহলে এই 10 দিনের ফ্রি ক্লাস শেষেও আমি হয়তো আরও ফ্রি ক্লাস নিতে থাকবো। আমি হয়তো ফার্স্ট ইয়ারের কোনো একটা চ্যাপ্টার একদম A to Z পড়াই ফেলবো, 5টা বা 6টা ক্লাস নিয়ে যতগুলা ক্লাস লাগে। আবার সেকেন্ড ইয়ারের জন্য একটা মানে পুরো একটা চ্যাপ্টার পড়াই ফেলবো। তো টোটালি তোমাদের রেসপন্সের উপর, যত বেশি রেসপন্স হবে তত বেশি ক্লাস নিতে ভালো লাগবে আর কি। সো আমি এক্সপেক্ট করব তোমরা হচ্ছে রেসপন্স করতে থাকবে। আর যেটা করবা সেটা হচ্ছে মানে ক্লাস চলাকালীন ক্লাসের মাঝখানে কিছু স্ক্রিনশট উঠাই রাখতে পারো। এই স্ক্রিনশটগুলা মানে ক্লাস চলতেছে এখন, এগুলোর কিছু স্ক্রিনশট তুমি নিয়ে রাখতে পারো। এই স্ক্রিনশটগুলা কি করবা, ক্লাস শেষে এই গ্রুপে পোস্ট করে দিবা। তাহলে এই গ্রুপের মেম্বার কিন্তু প্রায় 12,000-এর মতো, কিন্তু ক্লাস করতেছে এখন 25 জন। মানে কি, বাকি মানুষজন আসলে জানে না বা তাদের কাছে পোস্টটা ছড়ায় না। তো ছড়াই দেওয়ার জন্য যেটা করবা, মানে তোমাদের যত বেশি রেসপন্স করবা তত বেশি ছড়াবে আর কি, তত বেশি মানুষজনের কাছে রিচ করবে। তো তোমরা যেটা করতে পারো মানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে ক্লাস শেষে তুমি পোস্ট করে দিবা যে ক্লাস কেমন লাগছে। খারাপ লাগলে আজকের ক্লাস খুবই বাজে হয়েছে বলে দিবা, আজকে গত ক্লাসে অডিও শোনা যায় নাই বলতে পারো এরকম, বা ক্লাস ভালো লাগলে ভালো লাগছে। এরকম ভাবে তুমি যদি রেসপন্স করতে থাকো, কারণ আমি একলা চিল্লে কদ্দূর নিবো, বুঝছো না? তোমাদের যদি রেসপন্স না আসে তাহলে তো খুব বেশি দূর আসলে কন্টিনিউ করা হবে না। দেখা যাবে যদি রেসপন্স না হয়, 20-25 জনই লাইভ ক্লাস করে, তাহলে 10 দিন পরে লাইভ ক্লাস এই পর্যন্তই শেষ। তো একজনও যদি না করে, আমি 10 দিন প্রমিস করছি যে আমি পার্টিসিপেন্টসের সংখ্যা দেখবো না, এই 10 দিন আমি হচ্ছে ধুমায় ক্লাস নিয়ে যাবো। তবে 10 দিন পরে আর কন্টিনিউ হবে কিনা সেটা ডিপেন্ড করবে টোটালি রেসপন্সের উপর। তো ফ্রি ক্লাস হয়তো আর 10 দিন পরে রেসপন্স না পাইলে হবে না, তবে পেইড ক্লাস হবে, প্রাইভেট গ্রুপে তখন ক্লাস নিব। যারা এই কোর্সটাতে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে ওদেরকে প্রাইভেটলি ক্লাস নিতে থাকবো আর কি। এই হচ্ছে কথাবার্তাগুলা, হোপফুলি তোমরা রেসপন্স করবা। আর আমি এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু জানাবা। আর কে কই থেকে আসো সেটাও জানাইতে পারো। কমেন্টস খুব কম আসলে, তো তোমাদের এঙ্গেজমেন্টটা একটু বেশি জরুরি। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের 2 নাম্বার কেস। আশা করি 2 নাম্বার কেসটা সবাই বুঝছো। তো 2 নাম্বার কেসের পরে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী 3 নাম্বার কেসে। 3 নাম্বার কেসটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো মতো বুঝবা। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবা, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, এমআইএসটি, বুটেক্স, হ্যাঁ, আইইউটি, এইসব ইনস্টিটিউশনে যারা পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবা, তুমি জানো হয়তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা রিটেন হয়, বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রিটেন আছে, এমসিকিউ আছে। তো তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে এখনকার যে আমরা কেসটা পড়বো, 3 নাম্বার কেসটা খুব গুরুত্বপূর্ণভাবে বোঝার চেষ্টা করো। তো এটা থেকে সৃজনশীল আসতে পারে, এটা থেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় রিটেনের প্রশ্ন আসতে পারে, যে কেসটা এখন আমরা পড়বো। তো এটা হচ্ছে এরকম যে ধরা যাক একটা বস্তু M1 ব্যাগ নিয়ে U1 ব্যাগ এইভাবে চলতেছিল, এখানেও একটা বস্তু M2 U2 ব্যাগ নিয়ে এইভাবে চলতেছিল। তো একটা সময় তাদের মধ্যে সংঘর্ষ হইলো। সংঘর্ষ হওয়ার পরে প্রথম বস্তুটা এই দিকে চলে গেল V1 ব্যাগ নিয়ে। এই দিকে বলতে এই কোণটা ধরা যাক থিটা কোণ করে সে চলে গেল এই দিকে।
এক্স অক্ষের সাথে থিটা কোণ করে সেই দিকে চলে গেল, এটা হচ্ছে আমাদের m1 ভরের বস্তুটা। আর দ্বিতীয় যে বস্তুটা আছে এই বস্তুটা চলে গেল এই দিকে θ1, মনে করো এই কোণটা θ1, আর দ্বিতীয় বস্তু চলে গেল এই দিকে, এই কোণটা মনে করো θ2 কোণ করে সে চলে গেল। এটা হচ্ছে আমাদের m2 ভরের বস্তু। তাহলে এখন তুমি কি করবা? তুমি যদি একটু বুদ্ধিমান হও, আশা করি এতক্ষণে তুমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রে মেইন কনসেপ্টটা ধরে ফেলতে পারছো। মেইন কনসেপ্টটা কি? তুমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করবা আসলে কোন অক্ষ বরাবর? যে কোনো একটা নির্দিষ্ট অক্ষ বরাবর। তাহলে আমরা প্লাস এক্স অক্ষ বরাবর যদি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অ্যাপ্লাই করি, মানে শুধু এই দিকে হিসাব করব আমরা, তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ আমরা হিসাব করি m1u1 প্লাস m2u2, এটা হচ্ছে সংঘর্ষের আগে মোট ভরবেগ। আর সংঘর্ষের পরের মোট ভরবেগটা কত হবে দেখো, m1 ভরের বস্তু, তো দেখা গেল এই বস্তুর বেগ v1 আছে কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে যদি ওর বেগ v1 হয়, এই কোণটা যদি হয় θ1, তাহলে এই বরাবর এই v1 এর একটা উপাংশ আমরা পাবো, সেই উপাংশের মান হবে v1 cos θ1। এটা যে লিখছি এটা যারা বোঝো নাই এইখানে খেয়াল করো। ধরো ভেক্টর চ্যাপ্টারে তোমার অলরেডি পড়ে থাকার কথা, এই কোণটা যদি থিটা হয়, এটা যদি হয় আর, তাহলে আর এর কতটুকু উপাংশ এই বরাবর কাজ করবে এটা তুমি ভেক্টরে মনে হয় পড়ছো। এইদিকে কাজ করবে হচ্ছে আর কস থিটা। তোমার যদি এখান থেকেও বুঝতে অসুবিধা হয় তাও আমি দেখাই, দেখো তুমি এভাবে আছে তো তুমি এটাকে মনে মনে একটা ত্রিভুজ চিন্তা করে ফেলতে পারো। তো এটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা? দেখো আমরা জানি কোণের বিপরীত বাহুটা কি হয়? লম্ব। এটা এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ। তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ, এটা মাস্ট বি ভূমি। তাহলে এই ত্রিভুজের জন্য তুমি এরকম লিখতে পারো না যে cos থিটা ইজ ইকুয়াল টু, তুমি এটা বের করতে চাও তো এটা তুমি x ধরো, এই বাহুটাই তো তুমি বের করতে চাও যে আর এর কতটুকু উপাংশ এই বাহুটা, তাহলে এই বাহুটাকে তুমি x ধরো, এটাকে তুমি x ধরলা। তাহলে তোমার এই ত্রিভুজের ভূমিটা হচ্ছে x, লম্ব কত তুমি জানো না, জানার দরকারও নাই, অতিভুজটা কত? আর। তাহলে তুমি এই ত্রিভুজের জন্য লিখতে পারো না cos থিটা, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে তুমি ভূমিটাকে কত ধরে নিছো? x ধরে নিছো, তাহলে তোমার ভূমি হচ্ছে x। অতিভুজ কত তোমার? অতিভুজটা হচ্ছে r, অতিভুজ হচ্ছে r। তাহলে তুমি এখান থেকে x এর ভ্যালুটা কত পাও? r গুণন করো, x ইজ ইকুয়াল টু r cos থিটা। তাহলে x আসলে তুমি কারে ধরছিলা? এই বাহুটারে তুমি x ধরছিলা, তাহলে x এর মান কত পাচ্ছ? r cos থিটা। তার মানে এই বাহুটার মান আসলে কত? r cos থিটা। বলো এবার, বলো বুঝছি কিনা? তার মানে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, এটা যদি একটা ভেক্টর হয়, এই কোণটা যদি আমাদের জানা থাকে থিটা, তাহলে এই ভেক্টরের এই কোণটা যদি হয় থিটা, তার সাথে এই বাহুটার মান তখন কত হয়ে যাবে? আর cos থিটা। শুধু তাই না, তুমি এটাও জেনে দেখো, এটা যদি আর cos থিটা হয়, তাহলে আর cos থিটা ঠিক লম্ব যেটা থাকবে এটা হবে কি? আর sin থিটা। তুমি এইভাবে মনে রাখতে পারো, ভেক্টরের উপাংশ সূত্র ভেক্টর ক্লাসে তোমরা পড়ে থাকার কথা। তাহলে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা হচ্ছে v1 এবং θ1 কোণ করে আছে, বস্তুটা এই দিকে চলে যাবে, আমরা এই দিকে যাব না, আমরা দেখবো যে প্লাস x অক্ষ বরাবর বেগটা কত। তা আমরা খুঁজে বের করলাম প্লাস x অক্ষ বরাবর, মানে এই বরাবর বেগের উপাংশটা কত? v1 cos θ1, জাস্ট লাইক দিস। আর থিটা কোণ করে থাকলে এই উপাংশটা হবে আর cos থিটা, তাহলে v1 θ1 কোণ করে থাকলে এই বরাবর উপাংশটা হবে v1 cos θ1। এটা হচ্ছে বেগের উপাংশ, বুঝছে কিনা বলো? তাহলে এই বস্তুর ভরবেগ প্লাস x অক্ষ বরাবর কত? ভর হচ্ছে m1, আর প্লাস x অক্ষ বরাবর বেগটা কত? v1 cos θ1। আশা করি ক্লিয়ার। আচ্ছা, শুধু তো এই বস্তুটাই না, দ্বিতীয় বস্তু আছে। তো দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2, আর দ্বিতীয় বস্তু কোন দিকে চলে যাচ্ছে? দেখো দ্বিতীয় বস্তু চলে যাচ্ছে এই দিকে। এই দিক বলতে কোন দিক? এটা হচ্ছে এই অক্ষ বরাবর θ2 কোণ করে। এখন আরো একটা জিনিস তোমার ভালো মতো বুঝতে হবে, দেখো তুমি জানো ত্রিকোণমিতিতে পড়ছো যে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা কত? এই কোণটাকে আমরা সাধারণত থিটাও ধরি, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে। আর এই কোণটাকে কিন্তু আমরা মাইনাস থিটা বলি। মানে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি তোমারে। ধরো একটা বস্তু এই দিকে আছে, এই দিকে বলতে 30 ডিগ্রি কোণ করে আছে, তখন আমরা বলি যে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। কিভাবে? এটা এক্স অক্ষ, আমরা আসলে কোণগুলো পরিমাপ করি এক্স অক্ষের সাথে এন্টি ক্লকওয়াইজ। তো যদি কোনো একটা বস্তু এইখানে থাকে, থিটা ইজ ইকুয়াল, এখানে এই কোণটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে তুমি ক্যালকুলেশন করার সময় থিটা ইজ ইকুয়াল টু লিখবা আসলে -30 ডিগ্রি। কেন মাইনাস লিখবা? রিজন হচ্ছে দেখো এটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ, এটা কি এন্টি ক্লকওয়াইজ আসছো, এখানে কোণটা না, এই কোণটা কিন্তু ক্লকওয়াইজ। সো আমরা এই জিনিসটা ত্রিকোণমিতিতে তুমি পড়ে থাকার কথা, এন্টি ক্লকওয়াইজ গেলে থিটা পজিটিভ হয়, ক্লকওয়াইজ গেলে থিটা নেগেটিভ হয়।
পড়ছো না ত্রিকোণমিতিতে? যদি না পড়ে থাকো এখন শিখে রাখো, এন্টি ক্লকওয়াইজ গেলে থিটা পজিটিভ হয়, ক্লকওয়াইজ গেলে থিটা নেগেটিভ হয়। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, সো এখন আমাদের এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বস্তুটার বেলায় যে কোণটা দেওয়া আছে এই কোণটা কি ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? এটা ক্লকওয়াইজ দেওয়া। তো যদি ক্লকওয়াইজ দেওয়া থাকে তাহলে এইদিকে চলে গেছে, এটা ব্যাগের এই ব্যাগের মান হচ্ছে v2, এইদিকে চলে গেছে v2 ব্যাগ করে θ2 কোণ করে। তাহলে এই বস্তুর আমরা কোন অক্ষ বরাবর ভরবেগ বের করব? প্লাস x অক্ষ বরাবর। তাহলে আমরা দেখব যে এই বরাবর এই ব্যাগের উপাংশটুকু কত। তাহলে এইদিকে যাচ্ছে v2 ব্যাগে কত কোণ করে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ করে। তাহলে এই বরাবর উপাংশটা কত হবে? উপাংশটা হবে v2 cos মাইনাস θ2, v2 cos মাইনাস θ2। আশা করি বুঝতে পারছো। এইটা যদি হয় v2, তার সাথে θ2 কোণ করে আছে এই দিকটা, তাহলে আমরা আসলে লিখতাম v2 cos θ2, কিন্তু এই কোণটা ক্লকওয়াইজ। কোণ যদি ক্লকওয়াইজ দেওয়া থাকে তখন কোণটা নেগেটিভ হয়ে যায়, তখন আমরা লিখবো কি v2 cos মাইনাস θ2। আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। আচ্ছা, তো কজের বেলায় এই ঝামেলা নাই। আমরা জানি কজ হচ্ছে একটা যুগ্ম ফাংশন, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আসলে cos থিটা লেখা যায়। তাহলে কজের বেলায় cos মাইনাস θ2 আসলে কি cos θ2। বাট তুমি যদি একদম অ্যাকুরেটলি লিখতে চাও তুমি প্রথমবার বসানোর সময় cos মাইনাস θ2 বসাবা। শুধু কজের বেলায় তুমি যদি এখানে মাইনাসটা দিতে ভুলও করো সঠিক হয়ে যাবে। শুধু কজ আর সেকের বেলায়, কজ এবং সেক এই দুইটা হচ্ছে যুগ্ম ফাংশন, কারণ এরা মাইনাসকে খেয়ে ফেলতে পারে। কজ তুমি ক্যালকুলেটর চেপে দেখো, এক্ষুনি দেখো, কজ মাইনাস 30 ডিগ্রি ভ্যালু যত, কজ 30 ডিগ্রি ভ্যালু তত। বুঝছো? সো কজের বেলায় এখানে মাইনাস না দিলেও খুব একটা ভুল হবে না, তবে তুমি অ্যাকুরেট করতে চাইলে 100% এখানে একটা মাইনাস θ2 দিবা যদি এই দিকে কোণ করে থাকে আর কি। আর সাইন যদি হয়, সাইনের বেলা তো মাস্ট বি তোমাকে এখানে মাইনাস দেওয়াই লাগবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এটা গেল হচ্ছে আমাদের এই তাহলে এই ফর্মুলাটা আমরা পাইলাম কখন বলো তো? প্লাস x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে। প্লাস x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে আমরা এই জিনিসটা পাইছি। এখন তোমার প্রয়োজনে তোমাকে y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করা লাগতে পারে। তাহলে আমরা দেখি প্লাস y অক্ষ বরাবর, মানে এই কন্ডিশনের ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণ সূত্র করলে আমরা কি কি পাই। দেখো আমরা দেখতে পাচ্ছি এই বস্তু এই দিকে চলতেছে, তাহলে বস্তু যদি এই দিকে চলে তাহলে আমরা যাচ্ছি কি উপরের দিকে। উপরের দিকে বলতে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে x অক্ষের সাথে y অক্ষ কত ডিগ্রি কোণ করে? এই কোণটা 90 ডিগ্রি না? তাহলে আমরা এখন ভরবেগ হিসাব করব হচ্ছে y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। তাহলে আমরা y অক্ষ বরাবর ভরবেগ হিসাব করব। তো প্রথম বস্তু আমাদের m1, আর বস্তুর বেগ আছে কোন দিকে? এই দিকে। আমরা চাচ্ছি কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে এই বেগের উপাংশ কত হবে? আমরা লিখতে পারবো u1 cos 90 ডিগ্রি। কেমনে লিখছি? এই যে এখানে v1, এই কোণটা যদি হয় θ1, তাহলে এই উপাংশটা হয় v1 cos θ1। তাহলে এইখানে এই দিকে বেগটা হচ্ছে u1, তার সাথে 90 ডিগ্রি কোণ করে এই দিকে, তখন উপাংশটা কত হবে? u1 cos 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি। সো আমরা লিখতে পারবো প্লাস y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করলে m1 u1 cos 90 ডিগ্রি এই বস্তুর বেলায় লিখতে পারবো। m2 হচ্ছে বস্তুর ভর, u2 আছে এই দিকে, তাহলে আমরা উপরের দিকে চাচ্ছি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এটা যদি u2 হয় তাহলে এই বরাবর ব্যাগের উপাংশ কত? u2 cos 90। আমরা লিখব m2 u2 cos 90 is equal to এইদিকে আছে হচ্ছে দেখো v1 cos θ1, এই বস্তুর ভর আগে বসাই দিই m1, তো এই বস্তুর ব্যাগ এই দিকে, এই কোণটা θ1, তাহলে এটা যদি হয় v1 cos θ1, তাহলে আমরা চাচ্ছি এখন উপরের দিকে। একটু আগে তোমার শিখাইছি এই দিকটা যদি হয় cos, তার সাথে লম্ব হবে যেটা থাকবে এটা কি হয়ে যাবে? sin θ1। একটু আগে কিন্তু শিখাইছি। প্লাস x অক্ষ বরাবর যেটা cos θ, y অক্ষ বরাবর সেটা হয়ে যাবে sin θ। কেমনে হয় তুমি চাইলে বুঝতে পারো। দেখো এই কোণটা যদি θ1 হয়, এইটুকু কত? 90 মাইনাস θ1। তাহলে তুমি লিখতে পারো এইটা v1, আমরা চাচ্ছি উপরের দিকে উপাংশ কত? তাহলে উপরের দিকে উপাংশ কিভাবে করব? উপরের দিকের সাথে এখানে এইটুকু কত ডিগ্রি কোণ তৈরি করে? কোণ তৈরি করে হচ্ছে 90 মাইনাস θ1, কারণ এই কোণটা যদি θ1 হয় তাহলে এই কোণটুকু কত? 90 মাইনাস θ1। তাহলে এই উপাংশটা কত হবে? v1 cos 90 মাইনাস θ1। এখন দেখো cos 90 মাইনাস θ1 মানে কি আসলে? sin θ1। এটা আমরা লিখতে পারি v1 sin θ1। আশা করি বুঝছো। তো এখানে আমরা বসাই দিব v1 sin θ1। এটার বেলায় কি করব? এটার বেলায়
m2 বসাই দিলাম। বস্তু আছে এই বরাবর, আমরা চাচ্ছি কোন বরাবর? এই বরাবর চাচ্ছি আমরা উপাংশ, রাইট? তাহলে এই বরাবর যদি উপাংশ আমরা চাই, খেয়াল করে দেখো, তা আমরা দেখছি যে θ1 যদি আমরা সেম রাখি, cosটারে সাইন বানাই দিলে হয়ে যায়। তো এটার বেলাও একদম সেম, তুমি জাস্ট এখানে v2 এর জায়গায় v2 cos এর জায়গায় তুমি সাইন বসাই দিতে পারো, তবে অবশ্যই অবশ্যই মনে করে এই থিটাটা দেওয়া লাগবে -θ2। হ্যাঁ, মানে সহজ হিসাব কি জানো? x অক্ষ বরাবর যদি cos থিটা থাকে কোনো কিছুর উপাংশ, মনে করো বস্তু এই দিকে যাচ্ছে v1, তাহলে x অক্ষ বরাবর তার উপাংশ যদি হয়, এই কোণটা যদি হয় থিটা, তাহলে v1 cos থিটা, তাহলে y অক্ষ বরাবর সেটা হবে কি v1 sin থিটা। একটু আগেই দেখাইছি উপাংশের সূত্রে, x অক্ষ বরাবর cos থিটা হলে y অক্ষ বরাবর sin থিটা হয়ে যায়। তো এখানেও সেম করব। দেখো এখানে যেমন m1 v1 cos θ1 এর জায়গায় কি হয়েছে, m1 v1 sin θ1, প্লাস x অক্ষ বরাবর গেলে cos θ1 হইলে y অক্ষ বরাবর গেলে sin θ1। আর এটার বেলায় m2 v2 cos এর জায়গায় sin চলে আসবে -θ2 -θ2। সাইনের বেলায় কিন্তু -θ2 উপেক্ষা করা যাবে না। সাইনের বেলায় অবশ্যই এবং অবশ্যই মনে করে -θ2 বসাতে হবে, কারণ sin θ মানে কিন্তু sin θ। cos এর মতো এটা কিন্তু যুগ্ম ফাংশন না, মাইনাসটাকে খেয়ে ফেলতে পারবে না। বুঝাইতে পারছি কিনা বলো? তাহলে যখন বস্তু সরল পথে চলবে তখন কিন্তু কোনো ঝামেলা নাই। বস্তু এই দিকে বা এই দিকে চললে এরকম কোনো ঝামেলা নাই, কিন্তু বস্তু যখনই বাঁকা হয়ে চলবে তখনই কিন্তু এই উপাংশের জিনিসগুলো মাথায় আনতে হবে। উপাংশ প্লাস x অক্ষ বরাবর হইলে তুমি একটা সমীকরণ পাবা, প্লাস y অক্ষ বরাবর হলে তুমি এখানে একটা সমীকরণ পাবা। এই দুটো সমীকরণ সলভ করলে তুমি কোণ বের করতে পারবা, বস্তু ফাইনালি কোন দিকে যাবে এই সমস্ত জিনিসপাতি তুমি বের করতে পারবা। তো এই যে তিনটা কন্ডিশন আমরা শিখলাম, এই তিনটা কন্ডিশন থেকে কি ধরনের ম্যাথস আসতে পারে, এখন আমরা একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা সলভ করলে তোমার যেটা হবে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে প্রিভিয়াস ইয়ারে বোর্ডে যত প্রশ্ন আসছে এবং ভর্তি পরীক্ষায় যত প্রশ্ন আসছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষায় সব তুমি পারবা। হ্যাঁ, আর আরো আরো কি পারবা, ভার্সিটি ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে নাই, তবে এইভাবে আসতে পারে উপাংশ দিয়ে, আসলেও নতুন কোনো প্রশ্নও যদি আসে তাও তুমি পারবা যদি তুমি কনসেপ্টটা বুঝে যাও। হ্যাঁ, তো একটু কমেন্ট করে জানাও যে সবাই কনসেপ্টটা বুঝছে কিনা, সবাই কনসেপ্টটা বুঝছে কিনা একটু কমেন্ট করে জানাই দাও। আমি দেখবো যে এই কনসেপ্টটা সবাই বুঝছো কিনা। বিশেষ করে কয়েকজন দেখতেছে এইচএসসি 22 ব্যাচের, যেমন সিদরাতুল মুনতাহা, তারপরে হচ্ছে হাফিজুর রহমান, তারপরে ওরা দুইজন হচ্ছে 22 ব্যাচের। তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্ট করে জানাই দিবা। উমর ফারুক, হ্যাঁ, ওরা 22 ব্যাচের। তোমরা ভালো মতো বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাই দাও। তারপর হচ্ছে এলিজা আবির, নাকি নাম ঠিকঠাক বলছি? এলিজা আবির, বুয়েট ওর ড্রিম। তো বুয়েট তোমার ড্রিম হইলে তুমি এখন থেকে এইগুলা কনসেপ্ট ধরে ধরে, বেসিক ধরে ধরে, এই জিনিসটা কিন্তু বেসিক। তোমরা বলো না ভাই বেসিক সহ পড়াবেন কিনা, বেসিক কি, বেসিক দেন। বেসিক হচ্ছে এই জিনিসগুলা। তোমার অঙ্ক আসলে, অঙ্ক যেভাবেই আসুক, এখন ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের যে এই ক্লাসটা করবে, এখন অঙ্ক যেভাবে আসুক তুমি কিন্তু এখন উত্তর করতে পারবা। হ্যাঁ, এই যে আলোচনাটা আমরা করলাম এটা হচ্ছে বেসিক। বুঝতে পারছি? বেসিক মানে এক গাদা তথ্য, এক গাদা থিওরি, এরকম কিছু না। বেসিকটা হচ্ছে প্রশ্ন যেভাবে আসুক তুমি উত্তর করতে পারার জন্য যা যা তোমার বোঝা প্রয়োজন, ওই জিনিসটারে বেসিক বলে। তো তুমি কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে উত্তর, প্রশ্ন এখন যেভাবে আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবা। পারার জন্য যা কিছু জানার প্রয়োজন তুমি একদম খুব ভালো মতো কিন্তু জানছো আজকের ক্লাসে। তারপরে সাকিব ও কমেন্ট করছে বুঝছি। তারপর তারপর তো আমি দেখতে পাচ্ছি রেসপন্স ঘুরে ফিরে কয়েকজন করতেছে, মিম দেখতেছে, তারপরে তো যারা দেখতেছো ভেরি গুড। আর যারা দেখতেছো কিন্তু রেসপন্স করতেছো না, মানে তোমার কোনো রিয়েকশন ওইখানে নাই, তোমার কোনো কমেন্ট ওইখানে নাই। আমি বলবো তোমরা একটু কমেন্ট করে যাও, তাহলে আমি জানতে পারবো যে আর আসলে সত্যিকার অর্থে কারা কারা ক্লাসটা করছো। তো তুমি কমেন্ট করে যাও তুমি কোনখান থেকে ক্লাস করতেছো বা ক্লাস বুঝছো কিনা। হ্যাঁ, এগুলো কমেন্ট করতে পারো। ক্লাসের মাঝখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে ক্লাসের মাঝখানে স্ক্রিনশটগুলো নিয়ে রাখলা, ক্লাস শেষে এই গ্রুপে পোস্ট করে দিলা। এখনই করা লাগবে না, রাতে 7টায় বা 8টায় বা 9টায় তুমি পোস্ট করে দিলা। তো এই পোস্টগুলো যখন মানুষজন দেখবে, গ্রুপের মানুষজন, তখন তারা জানতে পারবে যে এই গ্রুপে আসলে ক্লাস চলে। হ্যাঁ, তখন তারা গ্রুপের রুটিনটা জানতে পারবে। তো এইভাবে হচ্ছে ধীরে ধীরে মানুষজনকে রিচ করা যাবে আর কি। আর এই ক্লাসগুলা ক্লাস শেষে আমার ইউটিউব চ্যানেলটা আমি দিয়ে রাখবো। যারা এখনো ইউটিউব চ্যানেলটা সম্পর্কে জানো না তাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই গ্রুপের যে নাম, এই গ্রুপের নামেই একটা ইউটিউব চ্যানেল আছে, এইচএসসি এডুকেশন বাংলাদেশ। তো ইউটিউবে গিয়ে
এইচএসসি এডুকেশন বাংলাদেশ লিখে সার্চ মারলেই তুমি আমাদের গ্রুপটা পেয়ে যাবে, সরি ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা, কি বলতেছি উল্টাপাল্টা। আচ্ছা, সো ইউটিউবে গিয়ে এটা লিখে সার্চ মারলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে, ওইখানে সাবস্ক্রাইব করে রাখবা, ওইখানে ভিডিওগুলো একটু মোটামুটি কাটছাট করে ওইখানে হচ্ছে আপলোড করে দেওয়া থাকবে আর কি, তুমি যে কোনো সময় দেখতে পারবা। ওকে, সো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? সিদরাতুল মুনতাহা ও বলছে বুঝছি, মানে ও 2022 ব্যাচের। তো 2022 ব্যাচের যারা আছো তারা বুঝতেছো কিনা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এবং 21 ব্যাচের যারা আছো তাদের জন্য তো এগুলো হট টপিক। তুমি তো কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষায় বসবে, তুমি এইচএসসি পরীক্ষায় বসে এই প্রশ্নগুলো পেয়ে যাবে, মানে একদম কনসেপ্ট এগুলো থেকে প্রশ্ন পাওয়া যাবে। আমি কিন্তু গত ক্লাসেও কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকের ক্লাসে আমি হোমওয়ার্ক দিব। তো তোমরা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করার চেষ্টা করবা, হ্যাঁ। আর হোমওয়ার্ক শুধু করলে হবে না, কিন্তু সাবমিট করতে হবে। হোমওয়ার্ক কিন্তু অবশ্যই এবং অবশ্যই সাবমিট করতে হবে। আচ্ছা, সো আমার মনে হয় সবাই বুঝতে পারছো। সো এখন আমরা যেটা করব, এই যে টপিকটা আমরা পড়লাম না, এই টপিকের উপর এখন আমরা হচ্ছে ম্যাথ করব। আচ্ছা, তো এই টপিকের উপর এখন আমরা ম্যাথ করব, দেখব যে কিভাবে কত টাইপের ম্যাথ এখান থেকে আসতে পারে। সো তোমরা যারা খাতা কলম নিয়ে রেডি হও নাই এখনো, দ্রুত খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা এখন ম্যাথ তুলব এবং সলভ করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে, চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে কিন্তু এই চ্যাপ্টারের উপর আমি একটা শিট দিব, এক্সক্লুসিভ একটা শিট দিব। সেই শিটে তোমার এই প্রশ্নগুলো থাকবে, এবং তোমাদের একটা অনেকের একটা রিকোয়েস্ট থাকে আমার কাছে যে ভাইয়া, গ ঘ না হয় পারলাম, ক খ কি হবে, সৃজনশীলের ক খ কেমনে পারবো। তো সৃজনশীলের ক খ কি ধরনের অনুধাবনমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, এগুলার একটা কমপ্লিট নিউটনের, ধরো এই চ্যাপ্টার যখন শেষ হবে এই চ্যাপ্টার থেকে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো তোমার পড়া লাগবে, এগুলা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর একসাথে করে আমি একটা এক্সক্লুসিভ শিট করে তোমাদের দিয়ে দিব। তো এই চ্যাপ্টারটা শুধু ওপেনলি দিব, আর পরবর্তী প্রত্যেক চ্যাপ্টার এরকম আমার কিছু শিট করা আছে, ওই শিটগুলো আমি হচ্ছে আমাদের যে প্রাইভেট গ্রুপটা হবে, পেইড গ্রুপে, ওইখানে দিতে থাকবো আর কি। সো নিউটনিয়ান বলবিদ্যার উপরও সেম একটা শিট হচ্ছে আমি এই গ্রুপে পোস্ট করে দিব। তো যারা ওইটা পাইতে চাও অবশ্যই গ্রুপের সব নোটিফিকেশন অন করে রাখবা, তাহলে তুমি সবগুলা পোস্ট পাবা আর কি, নাহলে তোমার কাছে যাবে না। গ্রুপটা অনেক দিক ইনঅ্যাক্টিভ ছিল, সো এই গ্রুপের পোস্ট মানুষজনের কাছে খুব কম রিচ করবে তখনই যখন তোমরা বেশি বেশি রিয়াকশন করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, তখন বেশি বেশি মানুষের কাছে রিচ করবে আর কি। আচ্ছা, ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন আমরা যেটা করব, এই টপিকটা থেকে মানে প্রশ্ন কিভাবে আসতে পারে ওরকম একটা উদ্দীপক আমরা দেখব, এবং উদ্দীপক ধরে ধরে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি থিওরিটা পড়ার সাথে সাথে প্রবলেম সলভ করে ফেলবা, তাহলে হবে কি, তোমার একটা কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে। মানে তুমি ধরো আজকে থিওরি পড়লা, এক সপ্তাহ পরে যদি তুমি ম্যাথ করতে যাও, মাথার উপর দিয়ে যাবে অনেক কিছু, বুঝবা না, ভুলে গেছো ততদিনে। যেই দিন যেই টপিকটা পড়বা সেই দিন সেই টপিকের ম্যাথ করে ফেলবা, তাহলে দেখবা তোমার সব, মানে আজকে ধরো তো আমরা এখন ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র পড়ছি, তো এখন যদি আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের একটা ম্যাথ করে ফেলি বা কয়েকটা ম্যাথ করে ফেলি, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র তোমার ব্রেইনের মধ্যে একদম খুব ভালো মতো সেট হয়ে যাবে। এটা তুমি আর কখনো ভুলবা না। মানে এরকম হয় না, তুমি প্রচুর পড়াশোনা করো কিন্তু মন থাকে না, রিজন হচ্ছে তুমি আসলে ইফেক্টিভলি পড়ার মেথডটা জানো না। ইফেক্টিভলি পড়ার মেথড হচ্ছে, ধরো শুধু ফিজিক্স তো না, ধরো তুমি ভোকেবুলারি মুখস্থ করতে চাও, তুমি ওয়ার্ড পড়তে চাও, তুমি 5টা নতুন শব্দের অর্থ মুখস্থ করলা, এগুলো না তোমার এক সপ্তাহ পরে মনে থাকবে না। তুমি যদি এই 5টা নতুন শব্দ দিয়া তুমি 5টা বাক্য রচনা করে ফেলো, তুমি খাতায় এই 5টা ওয়ার্ড দিয়ে 5টা বাক্য রচনা করে যদি লিখে ফেলো, দেখবা তোমার এই জিনিসগুলো মাথায় সেট হয়ে গেছে। ঠিক ওরকম ভাবে ফিজিক্সের থিওরিটা তুমি পড়বা, থিওরিটা পড়ার সাথে সাথে তুমি ম্যাথ করে ফেলবা, তাহলে যেটা হবে ওইটার অ্যাপ্লিকেশন হয়ে গেল, তোমার মাথায় সেট হয়ে যাবে, অনেকদিন মনে থাকবে আর কি। তো আমাদের দেশে একটা প্রচলিত ভুল নিয়ম হচ্ছে, আমাদের কলেজের স্যাররা বা প্রাইভেটের স্যাররা যেটা করে, মানে 1 মাস ধরে থিওরি পড়ায়, পরের 1 মাস ম্যাথ করায়। জিনিসটা খুবই খুবই বাজে, মানে যারা লার্নার তাদের জন্য। যারা আমরা পারি আমাদের জন্য তো কোনো ব্যাপার না, কিন্তু যারা নতুন শিখতেছো তোমরা যারা, তোমাদের কিন্তু এগুলো মনে থাকবে না এইভাবে বললে। সো ওয়াইজ ডিসিশন ইজ, যেই দিন যেই থিওরি পড়বা ওই দিন ওই থিওরি ম্যাথ করে ফেলবা, ফর এ ইফেক্টিভ লার্নিং মেথড। মানে যদি তুমি একটা লং লাস্টিং একটা
তুমি কি বলা যায় পড়াশোনা তুমি চাও, লং লাস্টিং একটা কি বলা যায় সার্ভিস তুমি চাও পড়াশোনা থেকে, তাহলে তুমি এই মেথডটা ফলো করবা। হ্যাঁ, সো এখন আমরা যেটা করব, আমরা থিওরিটা পড়ছি, আমরা এখান থেকে একটা ম্যাথ করার চেষ্টা করব। ম্যাথটা হচ্ছে, মনে করো এখানে একটা বস্তু, এখানেও একটা বস্তু আছে। তো দুইটা বস্তুই আমরা দেখলাম, এটা একটা বস্তু এবং এটা একটা বস্তু। এটা ধরো এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। তো এই বস্তুর ভর m1, এটা ধরো বলে দিলাম 0.4 কেজি, 0.4 কেজি। এই বি বস্তুর ভর হচ্ছে m2, এই বস্তুর ভর ধরে দিলাম 0.2 কেজি। এই বস্তুর যে ব্যাগ সেটা হচ্ছে u1 মনে করো 5 মিটার পার সেকেন্ড, আর এই বস্তুর যে ব্যাগ u2 সেটা মনে করো 2 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে সংঘর্ষের আগে। আর সংঘর্ষের পরে তাদের অবস্থা হচ্ছে, এটা আমাদের সেই এ বস্তুটাই, এটা হচ্ছে আমাদের বি বস্তুটা। তো বস্তুর ভরের তো কোনো পরিবর্তন হবে না, তাই না? ভর তো আগের মতোই থাকবে। তো এটার ভর আগের মতো আছে, m1ই আছে। এটার ভর আগের মতোই, m2ই আছে। এটার ব্যাগ চেঞ্জ হয়ে গেল, ব্যাগ v1 এটা হয়ে গেল এখন 3 মিটার পার সেকেন্ড। এটার ব্যাগ v2 এটা এখন হয়ে গেল কত আমরা জানি না, এটা হচ্ছে আমরা বের করবো আর কি ক্যালকুলেশন করে। তো এটা হচ্ছে উদ্দীপক, মোটামুটি তোমার কাছে মনে হতে পারে বেশ সহজ একটা উদ্দীপক। তো এটা হচ্ছে সংঘর্ষের আগে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। এখান থেকে আমরা প্রবলেম সলভ করি একটা একটা করে। আমাদের প্রথম যে প্রবলেমটা থাকবে সেটা হচ্ছে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটির বেগ নির্ণয় করো। সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটির বেগ নির্ণয় করতে হবে। এই যে বেগটা, যেটা আমরা জানি না, এটা নির্ণয় করব। তো আমরা প্রশ্নটা লেখার সাথে সাথে সলভ করে ফেলি। তো এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন লিখবো, আরেকটা সলভ করবো আর কি, এইভাবে আমরা আগাবো। তো এটার সলিউশনে আমরা যাই। সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটার বেগ নির্ণয় করতে হবে। তো আমরা একটু আগে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র শিখছি, আমরা কিন্তু সূত্র মুখস্থ করব না কোনোটাই। তো কি করব, ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করব। সংঘর্ষের আগের মোট ভরবেগ সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বস্তু এদিকে চলতেছে, এটাও এইদিকে, এটাও এইদিকে, সব প্রত্যেকটা বস্তু প্লাস এক্স অক্ষ বরাবর চলতেছে। তার মানে আমাদের তেমন কোনো ঝামেলা নাই। তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। তো ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে, এটা খুব সহজ, m1 u1 প্লাস m2 u2, একই দিকে হওয়ার কারণে জাস্ট যোগ করে ফেলছি। বিপরীত দিকে হলে মাইনাস u2 দিতাম তখন, ইজ ইকুয়াল টু আলাদা আলাদা হবে। এই যে এক নাম্বার কেসের, মনে করে দেখো, এক নাম্বার কেসের দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু আমরা করতেছি এখানে। সো ফর্মুলাটা কি হবে তখন, এটার ভরবেগ এখন কত, m1 v1 প্লাস এটার ভরবেগ এখন কত, m2 v2। তো এখান থেকে আমাদের দেখো সব কিছু জানা আছে v2 বাদ দিয়ে। তো v2 আমরা পেয়ে যাবো এখান থেকে ক্যালকুলেশন করলে। m1 এর জায়গায় তুমি বসাই দাও 0.4, u1 এর জায়গায় 5 প্লাস m2 এর জায়গায় 0.2, u2 এর জায়গায় হচ্ছে 2, m1 তো ভর তো আগেরটাই থাকবে 0.4, v1 দেওয়া আছে 3 প্লাস m2 হচ্ছে 0.2, v2 কত জানি না, বের করব। তো এখান থেকে আমরা v2 ভ্যালুটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা। তো আমাকে একটু বলো কেউ একজন ক্যালকুলেশন করে যে v2 ভ্যালুটা কত আসে, v2 ভ্যালুটা কত আসে, কেউ একজন হচ্ছে একটু ক্যালকুলেশন করে বলো। তো তুমি ক্যালকুলেশন করে দেখো, আলটিমেটলি v2 ভ্যালু আসবে 6 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুটা ব্যাক হয়ে যাবে কত, 6 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্ন। এক নাম্বার প্রশ্নের সলিউশন আমরা করলাম, খুব সংক্ষিপ্ত একটা প্রশ্ন, এটা সলিউশন আমরা করে ফেললাম। তো এরপরে এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটার সলভ আমরা করব, দ্বিতীয় প্রশ্নটা আসে এই টাইপের যে সংঘর্ষের প্রকৃতি নির্ণয় করো। 2 নাম্বার প্রশ্ন, উদ্দীপকের সংঘর্ষের প্রকৃতি কেমন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে ঘ নাম্বারে তোমাকে এটা দিবে।
তো এটার আমরা সলিউশন করব। সংঘর্ষের প্রকৃতি এটা করার আগে আমি তোমার একটু পড়াই ফেলি যে জিনিসটা, সেটা হচ্ছে সংঘর্ষ মেইনলি দুই রকমের হইতে পারে। সংঘর্ষ দুই রকমের হইতে পারে। একটা হয় সংরক্ষণশীল সংঘর্ষ, সংরক্ষণশীল সংঘর্ষ। এটার আরেক নাম হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। আরেকটা হইতে পারে অসংরক্ষণশীল সংঘর্ষ, এটার আরেক নাম হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো চিনবো কেমনে কোনটা স্থিতিস্থাপক কোনটা অস্থিতিস্থাপক? স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুইটার বেলায় ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে। এটার বেলায়ও ভরবেগ সংরক্ষিত থাকবে, সংঘর্ষ হইলেও ভরবেগ সংরক্ষিত থাকবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে গতিশক্তিতে। সংরক্ষণশীল সংঘর্ষের বেলায় গতিশক্তি সংরক্ষিত থাকবে, সংরক্ষিত মানে একই থাকা, সংঘর্ষের আগে উপরে গতিশক্তি একই থাকবে, সংরক্ষণশীল বা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক বা অসংরক্ষণশীল সংঘর্ষের বেলায় গতিশক্তি ভিন্ন হয়ে যাবে, গতিশক্তি ভিন্ন হয়ে যাবে। মানে সংঘর্ষের আগে এবং পরে, সংঘর্ষের আগে এবং পরে যদি গতিশক্তি আমরা পার্থক্যটা করতে পারবো গতিশক্তি দিয়া। ভরবেগ এটার বেলায় সংরক্ষিত থাকবে, এটার বেলায় সংরক্ষিত থাকবে, সো এটা দিয়ে পার্থক্য করা যাবে না। আমরা দেখবো গতিশক্তি, সংঘর্ষের আগে মোট গতিশক্তি বের করব, সংঘর্ষের পরের মোট গতিশক্তি বের করব। যদি দেখি সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি একই, তাহলে সংঘর্ষটা হবে সংরক্ষণশীল। যদি দেখি সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি ভিন্ন, তখন সংঘর্ষটা হবে অসংরক্ষণশীল বা অস্থিতিস্থাপক। বুঝতে পারছো আশা করি। তো এখন এটার বেলায় আমরা দেখি, তাহলে আমরা বের করে ফেলি সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি। তো আমরা বের করি সংঘর্ষের আগে মোট গতিশক্তি। এটাকে আমরা সংঘর্ষের আগের মোট গতিশক্তি নাম দিলাম ধরো EK1 ইজ ইকুয়াল টু, তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি। তো এইটার ভর জানি বেগ জানি, তাহলে আমরা লিখবো হাফ m1 u1 স্কোয়ার, কারণ গতিশক্তি EK ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কোয়ার। বস্তুর ভর এবং বেগের বর্গের গুণফল, এটার সাথে হাফ গুণ করে দিলে গতিশক্তি পাওয়া যায় আর কি। তাহলে এটার ভর যেহেতু m1, বেগটা যেহেতু u1, সো v1, v এর জায়গায় বেগ যদি v হয় তাহলে v স্কোয়ার হয়, বেগ যেহেতু u1 সো u1 স্কোয়ার। এটা হচ্ছে প্রথম বস্তুটার গতিশক্তি। আমরা কিন্তু সংঘর্ষের আগে মোট গতিশক্তি নিব, যোগ দ্বিতীয় বস্তুর গতিশক্তি, তাহলে m2 u2 স্কোয়ার। ভ্যালুগুলো বসাই দিই, হাফ m1 হচ্ছে 0.4 ইন্টু u1 হচ্ছে 5 স্কোয়ার প্লাস m2 হচ্ছে 0.2, u2 হচ্ছে 2 স্কোয়ার। ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে। একইভাবে আমরা সংঘর্ষের পরে দেখব, সংঘর্ষের পরে মোট গতিশক্তি, এটাকে নাম দেব EK2 ইজ ইকুয়াল টু হাফ, এই বস্তুর ভর হচ্ছে m1, বেগ হচ্ছে এখন v1, বেগ হচ্ছে এখন v2, তো হাফ m1 ভর আগের মতোই, বেগ হয়ে গেল 3 স্কোয়ার প্লাস হাফ, এটার ভর তো আগের মতোই 0.2, আর এটার বেগ কত এখানে কিন্তু জানি না, কিন্তু 1 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করে পাইছি যে এটার বেগ আসলে কত 6 স্কোয়ার। এখানে আমরা একটা ভ্যালু পাবো। দেখো দুইটার বেলায় দেখা যাবে আমাদের মোট গতিশক্তি আসবে 5.4, এখানেও আমরা পাবো 5.4 জুল, এখানেও আমরা পাবো 5.4 জুল। তাহলে দেখা যাবে সংঘর্ষের আগের মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান। যেহেতু সমান, তাহলে সংঘর্ষের প্রকৃতি কেমন বলতো? সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ বা সংরক্ষণশীল সংঘর্ষ। বুঝছি ব্যাপারটা? এটা গেল 2 নাম্বার। আর 3 নাম্বার আরো একটা প্রবলেম আমরা এখন সলভ করব, যেটা 3 নাম্বার কেসটা দিয়ে আমাদের সলভ করা লাগবে। 3 নাম্বার কেসে আমরা যেটা শিখছি উপাংশ, হ্যাঁ, যে বেগ যদি ভিন্নভাবে থাকে, মানে অ্যাঙ্গেল করে থাকে, কোণ বিভিন্ন কোণ করে থাকে, তখন কিভাবে বের করতে হবে এটা আমরা দেখব এখন 3 নাম্বার কন্ডিশনে।
তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝে ফেলছো এবং উঠাই ফেলছো। না উঠাইলেও সুযোগ আছে, সুবিধা আছে, ক্লাস তো রেকর্ডের এখানে থেকেই যাচ্ছে, তুমি পুরো দেখতে পারবা, দেখে নোট করে ফেলতে পারবা। আর নোট কিন্তু করতে হবে, ক্লাস নোট কিন্তু জমা দিতে হবে। ক্লাস নোট জমা না দিলে কিন্তু লাভ নাই। আমি কিন্তু ঘোষণা দিয়েছি যে ক্লাস পারফরমেন্স এবং এই 10 দিন শেষে যে পরীক্ষা নেব, পরীক্ষা মিলায়ে এরকম 2 থেকে 3 জনকে পুরস্কৃত করব। হ্যাঁ, সো এটা মাথায় রাখো। অলরেডি কিন্তু 3 জন ক্লাস নোট এবং এইগুলো শেয়ার করছে, ওরা বেশ সিরিয়াস। সো একটা কম্পিটিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 3 নাম্বার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যদি সংঘর্ষের ফলে, খুব ভালো মতো বুঝো, যদি সংঘর্ষের ফলে এ বস্তুটি 30 ডিগ্রি কোণে একটা বেগও দেওয়া থাকবে, 30 ডিগ্রি কোণে বেগে 3 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়, তবে বি বস্তুটির বেগের মান ও দিক কেমন, কত হবে, এই ক্ষেত্রে সংঘর্ষটি সংরক্ষণশীল হবে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই 3 নাম্বারটা। ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিবা 3 নাম্বারটা খুব ভালো মতো বুঝো। এই ক্ষেত্রে সংঘর্ষটি সংরক্ষণশীল হবে কিনা যাচাই করতে হবে। হ্যাঁ, সো এখন কি বলা, যদি সংঘর্ষ ফলে এ বস্তুটি 30 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে বেঁকে যায়, মানে তখন কন্ডিশনটা হবে এরকম, সংঘর্ষের ফলে এই বস্তুটা 3 মিটার পার সেকেন্ডে হবে তার বেগ, তবে সেইবার বেঁকে যাবে এইদিকে 30 ডিগ্রি কোণ করে। যদি বেঁকে যায় 3 মিটার পার সেকেন্ড বেগেই 30 ডিগ্রি কোণ করে যদি বেঁকে যায়, বের করতে হবে এই বি বস্তুর বেগের মান কত এবং দিক কত, সে আসলে কোন দিকে থাকবে, মানে থিটা2 কত বের করা লাগবে। 2টা জিনিস বের করতে হবে, বি বস্তুর বেগের মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। তো আমরা 2টা জিনিস বের করার জন্য আমাদের 2টা সমীকরণ লাগবে। তো 2টা সমীকরণ আমরা কই থেকে পাবো, চলো দেখি কই থেকে পাওয়া যায়। আমরা প্রথমে প্লাস এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করি। ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে, প্লাস এক্স অক্ষ বরাবর মানে আসলে কি এই অক্ষ বরাবর, তাহলে এই অক্ষ বরাবর চলো প্রয়োগ করি, দেখি কি কি পাই। এই বস্তুটা আমাদের চলতেছে এইদিকে, তাহলে m1 u1, এই বস্তু এইদিকে চলতেছে m2 u2 ইজ ইকুয়াল টু, এই বস্তু এখন 30 ডিগ্রি কোণ করে চলতেছে এইদিকে। সো এটার জন্য আমরা কি লিখবো, বস্তুর ভর তো m1 আর বস্তুর যে ব্যাগটা এইটার নাম ধরো v1, কিন্তু v1 এখন কোন দিকে 3 মিটার পার সেকেন্ড করে 30 ডিগ্রি কোণ করে, আর এই কোণটাকে ধরবো আমরা থিটা1। তাহলে ওই ফর্মুলা অনুসারে দেখো 3 নাম্বার কেসে আমরা যা শিখছিলাম সেই ফর্মুলা অনুসারে এটা যদি হয় v1, এই কোণটা যদি হয় থিটা1, এই 30 ডিগ্রিটাই কিন্তু থিটা1, 30 ডিগ্রিটাই থিটা1, তাহলে এই বরাবর উপাংশ কত হবে, এক্স অক্ষ বরাবর v1 cos থিটা1 না, তাহলে আমরা লিখব v1 cos থিটা1। বুঝছি এই পর্যন্ত? প্লাস দ্বিতীয় বস্তুর অবস্থা কিরকম আমরা জানি না, সে কোন দিকে আছে আমরা জানি না, আমরা ধরে নিলাম সে থিটা2 কোণ করে থাকতে পারে, সে এই দিকেও থাকতে পারে, থিটা2 কোণ করে এই দিকেও থাকতে পারে, যে কোনো দিকে ধরে নিলাম, এই দিকে অথবা ওই দিকে, যে কোনো দিকে আছে ধরো থিটা2 কোণ করে থাকবে। তো থিটা2 কোন দিকে আমরা জানি না, এখনো বের করব। সো আমরা এই বস্তু ধরলাম যে এক্স অক্ষের সাথে এই দিকে বা এই দিকে থিটা2 কোণ করে আছে। তো আমরা ফর্মুলা বসাইলে কি বসাবো, m2 v2 cos থিটা2, এরকমটা না। এখন এখান থেকে তুমি ভ্যালুগুলো বসাই দাও। m1 এর মান আমরা জানি, আমরা পাবো 0.4 ইন্টু u1 এর মান জানি 5 প্লাস m2 এর ভ্যালু জানি 0.2 ইন্টু u2 জানি 2 ইজ ইকুয়াল টু m1 এর ভ্যালু তো জানি 0.4, v1 হচ্ছে 3, cos থিটা1 হচ্ছে 30 ডিগ্রি, আর m2 এর ভ্যালুটা আমাদের জানা, দ্বিতীয় বস্তুর ভর 0.2, জানি না হচ্ছে v2 cos থিটা2। তাহলে এখানে আননোন কতটুকু, শুধু এইটুকু না, v2 cos থিটা2।
এখন তুমি একটু ক্যালকুলেশন করো, দেখো এইখানে একটু ক্যালকুলেশন আছে তোমার, এইখানে একটু ক্যালকুলেশন আছে। তো এগুলা করে তুমি ফাইনালি এখান থেকে v2 cos থিটা টু বের করতে পারবা। আমি হেল্প করি, চলো। 0.4 × 5, 4 × 5 = 20 হইতো, তো 20 না হয়ে এখানে হয়ে যাবে 2, 2 প্লাস এখানে 0.2 × 2, 2 × 4 হইতো, এখন হবে 0.4। তাহলে 2 আর 0.4 মানে 2.4 পাবো এইদিকে, এইদিকে পাবো 3 × 4 = 12 হইতো 1.2 হবে। cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। সো এখানে আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা এখান থেকে v2 cos θ2 এর একটা মান পেয়ে যাব। মানটা আসবে এরকম যে v2 cos θ2 আসে হচ্ছে আমাদের v2 cos θ2 আসবে এরকম 6.8। শুধু এইটুকু রাখছো, বাকি সব ক্যালকুলেশন করে ফেলছো, করে তুমি এটা পাইছো। এটা তুমি একটা সমীকরণ ধরো, এটা হচ্ছে 1 নং সমীকরণ। বলো এই পর্যন্ত বুঝছি কিনা? তাহলে আমরা কি করলাম, প্লাস এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ করে আমরা এইটুকু লিখতে পারি। কাজ কিন্তু শেষ না, আমাদের কি করা লাগবে, এখানে আমরা v2ও জানি না, θ2ও জানি না। আচ্ছা, আজান দিতেছে, তো আমরা 1 মিনিট অফ রাখি। আর তোমরা যেটা করবা, প্লাস ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করলে ফর্মুলাটা কেমন দাঁড়াবে এটা তোমরা করার চেষ্টা করো। হ্যাঁ, তো তোমরা করার চেষ্টা করো, আমিও করে দিব, আমার সাথে মিলাবা পরবর্তীতে যারা করছো। তো আমি দেখতে চাই যে প্লাস ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করলে তখন কেমন হবে, এটা একটু তোমরা করো। ওকে, আজান শেষ, চলো আমরা আবার শুরু করি। তো এই পর্যন্ত আমরা করছিলাম প্লাস এক্স অক্ষ বরাবর ক্যালকুলেশন করে আমরা এটা পাইছিলাম। তাহলে এখন আমরা কি করব বলো তো, প্লাস ওয়াই অক্ষ বরাবর করব। তাহলে প্লাস ওয়াই অক্ষ বরাবর যদি করি, দেখো প্লাস ওয়াই অক্ষ বরাবর করলে, তাহলে আগের বার আমরা প্লাস এক্স অক্ষ বরাবর নিছিলাম, এবার আমরা কোন অক্ষ বরাবর নিব, প্লাস ওয়াই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর উপরের দিকে নিব। তাহলে উপরের দিকে নিলে m1u1 এর জায়গায় আমরা কি পাবো বলো, u1 তো এই দিকে, তাহলে উপরের দিকে তার উপাংশ কত, এই দিকে, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে উপরের দিকে তার উপাংশ হবে u1 cos 90 ডিগ্রি, রাইট? তাহলে তুমি এখানে লিখতে পারবা m1 u1 cos 90 ডিগ্রি, এখানে তুমি লিখতে পারবা m1 u1 cos 90 ডিগ্রি প্লাস u2 একই দিকে, দেখো তাহলে y অক্ষ বরাবর উপরের দিকে এইটারও ব্যাগ কত হবে m2 u2
cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু y অক্ষ বরাবর নিচ্ছ, x অক্ষ বরাবর নিলে যেটা cos, y অক্ষ বরাবর নিলে সেটা কি হয়ে যাবে, sin হয়ে যাবে। তাহলে এই cos থিটা 1 এর জায়গায় আমরা কি বসাই দিব, sin থিটা 1। আর এখানে m2 v2 cos থিটা 2 এর জায়গায় আমরা কি বসাবো, sin থিটা 2। এবং অবশ্যই এখানে একটা মাইনাস থিটা 2। কেন বলো তো মাইনাস থিটা 2? তুমি চাইলে মাইনাস থিটা 2 নাও নিতে পারো, দেখা যাবে ক্যালকুলেশন করে তখন থিটা 2 নেগেটিভ আসবে। কারণ একটা বস্তু যদি এই দিকে যায়, এই বস্তুটা অবশ্যই এই দিকে যাবে, এবং বস্তু যদি এই দিকে যায়, আমরা বলছিলাম যে এই কোণটা কীরকম থাকবে, নেগেটিভ হয়ে যাবে না, ক্লকওয়াইজ গেলে নেগেটিভ হয়ে যাবে। তো কজের বেলায় আমরা কিন্তু মাইনাস থিটা 2 দিই নাই, কেন? কারণ কজের বেলায় এটা ম্যাটার করে না, কজ মাইনাস থিটা সমান কস থিটা, এই কারণে। কিন্তু সাইনের বেলায় তো অবশ্যই দেওয়া লাগবে, তাই না? তো সাইনের বেলায় আমরা দিয়ে দিলাম মাইনাস থিটা 2। তো এখন তুমি ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে তুমি এখন ফাইনালে যেটা পাবা, এই মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে। তো তুমি এখানে পাবা হচ্ছে মাইনাস, তোমার এটা থাকবে সাইন থিটা 2। তো এইগুলারে তুমি যদি এখন ক্যালকুলেশন করলে ফাইনালি তুমি v2 সাইন থিটা 2 একটা ভ্যালু তুমি পাবা। v2 সাইন থিটা 2 ভ্যালুটা কত আসে আমি একটু হেল্প করি। তুমি দেখবা যে v2 সাইন থিটা 2 ভ্যালু এখন আসবে, এই সবগুলোরে যদি ক্যালকুলেশন করো এক পাশে রাখো, তোমার v2 সাইন থিটা 2 ভ্যালু আসবে হচ্ছে কত, 3। তুমি দেখবা v2 সাইন থিটা 2 ভ্যালু আসবে 3। এটাকে তুমি দিয়ে দিবা 2 নং সমীকরণ। বুঝছো কিনা সবাই বলো, ক্লিয়ারলি বোঝা গেছে কিনা এই পর্যন্ত? আচ্ছা, মানে এটা হচ্ছে জাস্ট আমরা 3 নাম্বার যে কেসটা পড়ছিলাম, 3 নাম্বার কেসের একটা অ্যাপ্লিকেশন, সহজ হিসাব। 3 নাম্বার কেসে যেভাবে তোমার পড়াইছি ঠিক ওরকম ভাবে। তো এখন দেখো, তুমি 1 নাম্বার সমীকরণ থেকে জানছো কি, 1 নাম্বার সমীকরণটা তোমার কি ছিল বলো তো, v1 cos থিটা 1 ইজ ইকুয়াল টু কত ছিল, 6.8 নাকি না, v2 cos থিটা 2 ইজ ইকুয়াল টু ছিল 6.8। এটা ছিল তোমার 1 নাম্বার সমীকরণ 1। আর 2 নাম্বার সমীকরণে পাইছো v2, এটা উপরে লিখি। তো মানে আমরা যেটা করতেছি 2 ভাগ 1 করতেছি, 2 ভাগ 1 হতে। তো 2 নাম্বার সমীকরণটা পাইছি হচ্ছে এটা, v2 sin থিটা 2 ইজ ইকুয়াল টু পাইছি আমরা v2 sin থিটা 2 ভ্যালু হচ্ছে 3, আর v2 cos থিটা 2 ভ্যালু পাইছিলাম আমরা 6.8। এটা 1 নাম্বার সমীকরণে পাইছিলাম, এই অঙ্কেই 1 নাম্বার সমীকরণ একটু আগে যেটা লিখছিলাম 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণে ছিল v2 cos থিটা 2 সমান 6.8। 2 নাম্বার সমীকরণ আমরা পাইছি v2 sin থিটা 2 সমান 3। তো তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, এটা কাটা চলে যাবে, আমরা পাবো tan থিটা 2 ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে আমরা থিটা 2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, আমি পুরোটাই করে দিই, তাহলে অনেকে বুঝবে না। tan থিটা 2 ইজ ইকুয়াল টু 3/6.8। তাহলে থিটা 2 ইজ ইকুয়াল টু কত, tan ইনভার্স 3/6.8। এটাতে ক্যালকুলেটর চাপো, তুমি থিটার একটা ভ্যালু পাবা। তুমি থিটার ভ্যালু পাবা হচ্ছে 23.8 ডিগ্রি। থিটা 2 ভ্যালু পাবা 23.8 ডিগ্রি। তুমি যদি এখানে মাইনাস থিটা 2 না নিতা, খুব বেশি সমস্যা হইতো না, তুমি ক্যালকুলেশনে ফাইনালি এখানে একটা মাইনাস পাইতা, আর কিছুই না। তো আমরা দেখলাম মাইনাস থিটা 2 নিয়ে আসে 23.8 ডিগ্রি। এই 23.8 ডিগ্রি কোনটুকু জানো, এই যে এইটুকু, জাস্ট এইটা, বুঝছো? তো আমরা পেয়ে গেলাম থিটা 2। তাহলে দ্বিতীয় বস্তুটা কত কোণ করে যাবে, দ্বিতীয় বস্তুটা ক্লকওয়াইজ 23.8 ডিগ্রি কোণ করে চলে যাবে। তার বেগের মান কত এখনো আমরা জানি না, তার বেগের মান আমরা পেয়ে যাব। ধরো এই যে 2 নাম্বার সমীকরণ আছে, 2 নাম্বার সমীকরণে আমরা যদি থিটার ভ্যালুটা এখানে বসাই দিই, থিটা 2 ভ্যালুটা, তাহলে v2 sin থিটা 2 ভ্যালু কত পাইলাম, 23.8 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে তুমি এখন v2টা এক পাশে রাখবা, মুছে দিই, মুছে দিয়ে পুরোটা করি, আবার লিখে দিই সুন্দর করে। 2 নংয়ে থিটা 2 এর মান বসিয়ে, 2 নং এ ছিল হচ্ছে এটা v2 sin থিটা 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে v2 ইজ ইকুয়াল টু কি, 3/sin থিটা 2। তো তোমার 3/sin থিটা 2 এর ভ্যালু কত, 23.8। তো এখানে বসাই দাও 23.8, তুমি পেয়ে যাবে v2 এর মানটা। তো দেখা যাবে v2 এর মান আসবে 7.43 মিটার পার সেকেন্ড, এরকম।
তো তুমি ফাইনালি তোমার দুইটা উত্তর পেয়ে গেলা। এইটা হচ্ছে একটা উত্তর, এইটা হচ্ছে একটা উত্তর। তোমার বের করতে বলছিল যে বি বস্তুটির বেগের মান ও দিক কত। তাহলে বেগের মান হবে কত 7.43, দিক কত হবে, দিক হবে 30.8 ডিগ্রি কোণ করে এক্স অক্ষের সাথে ক্লকওয়াইজ 30.8 ডিগ্রি কোণ করে চলে যাবে এই দিকে। বুঝতে পারছি? বলো এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? সবাই যদি বুঝে যায় এই পর্যন্ত, যদি সবাই বুঝে যায়, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে প্রশ্ন কিন্তু শেষ হয় নাই, আরেকটু কিন্তু বাকি আছে। আর কি বাকি আছে বলছে, এখন এই ক্ষেত্রে সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে কিনা, এই ক্ষেত্রে সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে কিনা। হ্যাঁ, এটা তোমার দেখা লাগবে। তাহলে এটা তুমি এখন সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কিনা দেখার জন্য তুমি কি করবা বলো তো? এই যে এই ক্ষেত্রে সংঘর্ষটি সংরক্ষণশীল হবে কিনা, তো তুমি কি করবা, গতিশক্তি হিসাব করবা, সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি। তাহলে যদি অ্যাঙ্গেল করে থাকে বা কোণ করে থাকে, তখন গতিশক্তি নির্ণয়ের বেলায় তুমি আসলে মানগুলা কিভাবে নিবে, এখানে অনেকের একটা ডাউট কাজ করে। ডাউটটা যেন না হয়, দেখো আমি ক্লিয়ার করে দিই। তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি ek1 ইজ ইকুয়াল টু হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এটাতে তো ঝামেলা নাই, হাফ 0.45 স্কয়ার হাফ 0.2 2 স্কয়ার, ক্যালকুলেশন করলে 5.4 জুল। কিন্তু সংঘর্ষের পরে যে মোট গতিশক্তি তুমি বের করবা ek2, এখন তুমি কোন দিকে বের করবা? তো গতিশক্তি জিনিসটা কিন্তু এক্স অক্ষ বরাবরই বের করা লাগবে এমন না। গতিশক্তি বলে তুমি দেখবা বেগটা কত, বেগের মানটা কত। তো এখানে বস্তু এই দিকে গতিশীল হোক, কোনো অসুবিধা নাই, বেগের মানটা তুমি জাস্ট দেখবা, বেগের মান কত প্লাস হাফ m2 v2 স্কয়ার। বস্তুগুলা কোন দিকে গতিশীল দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি দেখবা বেগের মান কত। তাহলে হাফ m1 এর জায়গায় বসাই দিবা 0.4, v1 এর জায়গায় বসাই দিবা 3 স্কয়ার প্লাস হাফ m2 এর জায়গায় বসাই দিবা m2 এর যে ভ্যালু 0.2, v2 এর জায়গায় বসাই দিবা v2 এই পুস্তক ব্যাগ আমরা ক্যালকুলেশন করে কত পাইছি 7.43। তো এই 7.43 তুমি এখানে বসাই দিবা, ক্যালকুলেটর চাপো, স্কয়ার করো, একটা ভ্যালু পাবা। তুমি পাবা হচ্ছে এখন ক্যালকুলেটর চেপে 7.32 এরকম আসবে তোমার, 7.32 জুল। তাহলে দেখা গেল যে সংঘর্ষের আগের গতিশক্তি ek1 নট ইকুয়াল টু সংঘর্ষের পরের গতিশক্তি ek2। তাহলে সংঘর্ষটা কি এখন সংরক্ষণশীল হবে না, এখন সংঘর্ষ কেমন হবে, অসংরক্ষণশীল। বুঝতে পারছি সবাই? তো এই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আমরা টপিকটা পড়লাম একদম বেসিক সহ A to Z, এবং একটা প্রবলেম সলভ করলাম। একটা প্রবলেমের ভিতরে 3টা প্রশ্ন রাখলাম। এই 3টা প্রশ্ন সলভ করলে 1 এবং 2 বেসিক্যালি তোমার একাডেমিকের জন্য, 3 নাম্বারটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। হ্যাঁ, সো গুরুত্বপূর্ণভাবে যেটা করতে হবে তোমার, যেভাবে দেখাইলাম এইভাবে যদি তুমি পড়াশোনাটা করতে পারো, পড়াশোনা করে তুমি বেশ মজা পাবা। সো একাডেমিক নিউটনের বলবিদ্যার উপর আসলে 2টা ক্লাসে শেষ করব ভাবছিলাম, তো 2টা ক্লাসে শেষ হচ্ছে না, আজকে আর ক্লাস নিতে পারবো না। জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ এখন শুরু করলে 1 ঘন্টা লাগবে শেষ করতে, প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। তো আজকে আর ক্লাস নিব না, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ আমরা নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ, তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তোমাদের কিন্তু আবার ক্লাস আছে কখন, বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় নিউটনের বলবিদ্যার উপরেই ক্লাস হবে, 3য় ক্লাস হবে, কোনো অসুবিধা নেই, ক্লাস যতগুলো লাগে লাগুক, আমরা পড়বো একদম বেসিক সহ পড়বো A to Z, যত সময় লাগে লাগুক, ওইভাবে হচ্ছে আমরা আগানোর চেষ্টা করব। আর এই 3টা টপিকের পরে এই চ্যাপ্টারের আরও যে সমস্ত টপিক আছে ওগুলো আমরা এডমিশনের ক্লাসগুলোতে কভার করবো। হ্যাঁ, সো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হোমওয়ার্ক থাকবে অবশ্যই ক্লাস শেষে। তো আমি হোমওয়ার্কগুলো বলে দিই, খুব বেশি দিব না, কারণ বেশি হোমওয়ার্ক দিলে তোমরা হচ্ছে সাবমিট করো না। তো আমি আজকের ক্লাসের উপর হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক থাকবে হচ্ছে তোমার 2টা, খুব বেশি না। তো 2টা হোমওয়ার্ক তুমি হচ্ছে একটু লিখে নাও, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 19 এবং যশোর বোর্ড 17 ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের উপর। তুমি নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে যাবা টেস্ট পেপার থেকে,
দুইটা সৃজনশীল সলভ করবা। একটা হচ্ছে বরিশাল বোর্ড 19, আরেকটা হচ্ছে যশোর বোর্ড 17। এই দুইটা সৃজনশীল সলভ করবা। ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের উপর তোমার মোটামুটি একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। আরও আছে 16-15তেও আছে, ওগুলো তুমি চাইলে করতে পারো, বাট আমি বলবো অন্তত এই দুইটা প্রবলেম তুমি সলভ করো। আর ক্লাসিক্যাল লেকচারে যে 3টা প্রবলেম সলভ করাইছি, এই 3টা এবং এই দুইটা যদি করে ফেলো, তোমার দেখবে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র নিয়ে আর টেনশন করার কোনো কারণ নাই। প্রশ্ন যেভাবে তুমি উত্তর করতে পারবা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর হোমওয়ার্ক সাবমিট করবা কিভাবে? আজকের ক্লাসে যা লিখছো, ক্লাস নোট বা ক্লাস করা অবস্থায় ক্লাসের যে স্ক্রিনশট, এগুলো তোমরা পোস্টে শেয়ার করতে পারো। আমি চাই তোমরা বেশি বেশি পোস্ট করো, আর এই গ্রুপটাতে পোস্ট আমি অ্যাপ্রুভ করব। ক্লাস কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, কি মজা লাগছে, সবকিছু শেয়ার করতে পারো। হ্যাঁ, সো গ্রুপটাতে তোমরা অ্যাক্টিভ থাকবা, অ্যাক্টিভ থাকলে মানুষজনের কাছে বেশি রিচ করবে, এই আর কি ব্যাপার স্যাপার। আর হচ্ছে মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ক্লাস লেকচার এবং ক্লাস নোট তুমি দেখো, অনেকে হচ্ছে শেয়ার করে, তো তুমি ছবি তুলে খাতায় ওইটা খুব সুন্দর করে ছবি তুলে এখানে পোস্ট করে দিবা। পোস্টের ক্যাপশনে তোমার নাম লিখে দিবা, কলেজের নাম লিখে দিবা, কার কাছে ক্লাসটা করছো, ইনস্ট্রাক্টরের নাম লিখে দিবা, লিখে পোস্ট করে দিবা। তো এটার ফলে যেটা হবে, মানে তোমার নোট দেখা তোমার কি লাভ? তোমার লাভ হচ্ছে নোটটা সাবমিশনের থ্রুতেও তোমার যদি লেখাটা হয়, তোমার যদি পড়াটা হয়, তাহলে ভালো না? তুমি দেখবা যে নোটটা সাবমিট করতে হবে, এই জন্য তুমি লিখতেছো, তাই না? পড়াটা তো আদায় করতে হবে, আদায় করার বইটা হচ্ছে তোমার আসলে সাবমিট করতে হবে। আমার পেড কোর্সের বাচ্চা কাছে যারা আছো, তাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি ক্লাস নোট এবং হোমওয়ার্ক সাবমিট করা। যারা করতেছো না, আমি 10 দিন দেখবো, কিছুই বলবো না, কিন্তু 11তম দিন কিন্তু গার্জিয়ানের নাম্বারে কল যাবে। যারা পেড কোর্সে আসো সবাই সাবধান, কারণ সবার তো অলরেডি গার্জিয়ানের ফোন নাম্বার নিয়ে নিছি, তো কল কিন্তু চলে যাবে। যারা সাবমিট করতেছো না এখনো, সতর্ক হয়ে যাও এখন থেকেই। আর যেটা হোক, একটু সিরিয়াস হোক, বেশি দিন নাই, এইচএসসি 21 ব্যাচ, সময় কম পাবা। তো করোনার জন্য যতদিন চলে গেছে, 9 মাস 10 মাস, যাক অসুবিধা নেই, সেটা কভার করা যাবে যদি এখন থেকে একটু একটু সচেতন হও। বেশি তো পড়তে বলতেছি না, পড়বা তো কম, তাই না? ক্লাসে কি খুব বেশি পড়াই না তো, পড়বা কম, বাট যেটা পড়বো বেসিক সহ পড়বা, এবং শুধু দরকারি জিনিসগুলো পড়বা। অদরকারি জিনিস পড়া সময় নষ্ট করার মতো না সময় এখন তোমার কাছে নাই। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আবার কবে দেখা হবে? বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক 6টায়। হুম, সো সুস্থ থাকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফিজ।